আমাদের এখানে আমাদের অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ছিল মানিকগঞ্জের। তো উনি আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে আমাদের সবাইকে জানাচ্ছিলেন। তো আমি জানতে চাচ্ছিলাম মাহবুব ভাই, যে এখন মনে করেন ডক্টর ইউনূস যে সংস্কারের কথাগুলো বলতেছে, সংস্কারগুলো করবে, হ্যাঁ, এবং আপনিও বলতেছেন সংস্কার হবে, হ্যাঁ, কিন্তু বিএনপি এসে যদি সেই সংস্কারগুলো আবার চেঞ্জ করে ফেলে, অথবা বিএনপিও মনে করেন সংস্কার করলো আগামী 1 বছর 2 বছর, হ্যাঁ, এরপরে মনে করেন ওরা 5 বছর টিকে যাওয়ার পরে আরেকটা পলিটিক্যাল পার্টি যখন তৈরি হয়ে যাবে, ওরাও কি দমন পীড়ন পলিসিতে যেতে পারবে? এবং এই সংস্কারগুলো কি টেকসই হবে, নাকি এই সংস্কারগুলো আবার যার মতো করে সে আবার ওই যে আপনি যে বলতেছেন বিভিন্ন খাল দখল, জায়গা দখল, জমি দখল, টেন্ডার দখল, এগুলো আবার আর করতে পারবে? আমরা চাচ্ছি যে বাংলাদেশে কোন কোন ধরনের পলিসি নেওয়া উচিত যেখানে এ পর্যন্ত কোনো গভর্নমেন্টের হাত পড়ে নাই। যেমন পথ শিশু মানুষ এই ঠান্ডার মধ্যে এখনো হোমলেস পিপুল বাংলাদেশে আছে। তো আচ্ছা। বাংলাদেশে আপনি 1000 crore ব্যবহার করে আপনি মেগা প্রজেক্ট নিতে পারেন, কিন্তু মানুষের জীবন মান উন্নয়নের জন্য শীতের মধ্যে রাস্তায় মানুষ হোমলেস, ফুডলেস একটা মানুষ রাত্রে ঘুমাচ্ছে, এদের জন্য আপনার বাজেটটাই, এদের জন্য আপনার কোনো প্ল্যান নাই, আপনার কোনো প্রজেক্ট নাই। মানে এইটা কোন ধরনের দেশ? তো আপনি যদি সংস্কার করতে চান তাহলে প্রথমত এখান থেকে শুরু করতে হবে। যে ছেলেটা আজকে রাস্তায় একটা কম্বল নিয়ে ভাসমান অবস্থায় আছে, ডান্ডি খাচ্ছে সকালবেলা, তো এই ছেলের ভবিষ্যৎ কি? এই ছেলে যদি ডান্ডি খেতে খেতে বড় হয়, ও তো ছিনতাইকারী হবে। ও তো এটার সলিউশন কি আলটিমেটলি? হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি ভারত থেকে বিদেশে যায় মাত্র 60,000 70,000 টাকা খরচ করে, বাংলাদেশে কেন 5 লক্ষ টাকা খরচ করে যেতে হবে? এগুলোর ফাঁস গুলো কি 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 জায়গায়? বাংলাদেশে গামকার মেডিকেল নামে এক ধরনের আশ্চর্যজনক মেডিকেল করছে, যেখানে 10,000 টাকা আপনাকে খরচ করতে হয়, অথচ এটা 500 টাকার মেডিকেল না। কেন আমরা সরকারি মেডিকেলে মেডিকেল করতে পারি না বিদেশ যাওয়ার জন্য? এই যে পলিসি, কেন একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সে ব্যবসা করবে, 5 লক্ষ টাকা সে লোন পাচ্ছে না? এর প্রবলেমটা কোথায়? তো ডক্টর ইউনূস কিছু পলিসি নিচ্ছে, কিন্তু তারা উদ্যোক্তা মেলা করতেছে জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে করবে, কিন্তু আমাদের প্রত্যাশাটা কি? তাহলে এখানে হাজার হাজার কৃষি অফিসার নিয়োগ দেওয়া আছে, কিন্তু এই কৃষি অফিসারদের সাথে নতুন উদ্যোক্তা হবে তাদের কোনো সম্পর্কই নেই। এরা অফিস করতেছে, টাকা নিতেছে, বেতন নিয়ে খাচ্ছে, এক্স্যাক্টলি। কিন্তু আমরা কিন্তু কানেক্ট করতে পারছি না। অর্থাৎ দেশে হাজার হাজার পুকুর আছে, খাস জমি আছে, কিন্তু একটা নতুন ছেলে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বা কৃষি উদ্যোক্তা হবে, তার নিজের জমি ভাড়া নিতে যাই সে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো উদ্যোক্তাটা হবে কি করে? অপরদিকে ভূমিদস্যুরা তার সরকারি জায়গা দখল করতেছে, বালি কাটতেছে, মাটি কাটতেছে, ভাড়া দিচ্ছে। বস্তির বাসী সারা বছর কাজ করে, সারা মাস কাজ করে 8,000 10,000 টাকা ইনকাম করতেছে, একজন সন্ত্রাসী একটা বস্তি নিয়ন্ত্রণ করতেছে, মাস শেষে তাকে 3,000 টাকা দিচ্ছে। এখন যদি বিএনপি বা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে, তারা যদি এগুলোকে না চেঞ্জ করে, করতে পলিসি এদের নিয়ে পলিসি কি? এখন আগামীতে যে রাষ্ট্রনীতিতে আসবে, রাষ্ট্রনীতিতে আসছে কারা? কাউন্সিলর হচ্ছে কারা? যে সন্ত্রাসী, ওই এলাকার চাঁদাবাজ, সেই এক সময় দল করতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে এই চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে বেরিয়ে আসতে পারতেছে না। ওয়েটা কি? আমরা যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন যতগুলো কাউন্সিলর আছে, তার 90% হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং এগুলো সবই সন্ত্রাসী ব্যাকগ্রাউন্ড। এরা আর্মস, প্রবলেম হচ্ছে এটাই, দে নট ক্যাডার থেকে শুরু অ্যাকাউন্টেবল আছে, টু দ্য পাবলিক রাদার চাঁদাবাজি দ্যান নিয়ন্ত্রণ অ্যাকাউন্টেবল করে। টু দেয়ার লিডার। রাইট। এখন আমাদের কথা হচ্ছে এটা যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমরা কি এই অবস্থায় যারা বিরাজমান আছে, এই ধরনের একটা রাজনৈতিক দলকে কি আমরা ক্ষমতা দিয়ে দেবো ডেমোক্রেসির নামে? ইন দ্য নেম অফ দ্য ডেমোক্রেসি এবং ভোট, আমরা কি দিয়ে দিব বা দিয়ে দেওয়া উচিত কিনা? আর এই কথাটা বলার জন্য আমি মনে করি এখনই হচ্ছে রাইট টাইম নক করার জন্য। এটা একটা ভোটের মাধ্যমে আপনি ক্ষমতা দিয়ে দিবেন, আবার প্রতিটা ডালে ডালে এসে বাদর এসে বসে যাবে। গুলবাগিচা খতম করার জন্য একটা উল্লুই যথেষ্ট। আর এখন উল্লু হচ্ছে প্রতিটা গাছের পাতায় পাতায়, ডালে ডালে। তা আমরা তো এটা মেনে নিতে পারি না, তাই না? কারওয়ান বাজারে কেন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে? প্রতিটা ট্রাক উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকা শহরে আসতে আসতে পুলিশ সহ স্থানীয় মাস্তানদেরকে দিতে দিতে তার 5 টাকার সবজির দাম পড়ে যায় 10 টাকা। এখন যেটা 10 টাকা পরে কারওয়ান বাজারে নামানোর আগে আড়তদারি নামে আরেক ধরনের বাটপারি আছে, আরেক ধরনের চাঁদাবাজি আছে। কেন আড়তদারি থাকবে? কেন মানুষ সরাসরি এসে বিক্রি করতে পারবে না? চীনে আছে, চীনে উৎপাদিত সবজি যে কোনো কৃষক ইচ্ছা করলে শহরে এসে নিজে এসে বিক্রি করতে পারবে। আর আমার বাংলাদেশে আপনি এক কাইন কলা বেচতে গেলে আপনার 2,000 টাকা কারণ বাজারে দিয়ে আসতে হবে, চাঁদা দিয়ে আসতে হবে। তাহলে সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দাম তো বেশি হবেই। তাহলে আমরা এটা স্পেশালি এক্সেসিভ লস করা সবজি, হচ্ছে।
তো আমাদের নক করা উচিত এই বিষয়গুলো, যে একজনের লোন নেওয়ার জন্য কেন তার বাবার জমি তাকে বন্ধক দিতে হবে? ইউকে থেকে ক্রেডিট স্কোর দিয়ে একজন মানুষ ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে, তার সে বারবার লোন নিচ্ছে, সে কখনো লোন মেরে খায়নি, তার ক্রেডিট স্কোর চেক হচ্ছে। কেন বাংলাদেশে ক্রেডিট স্কোর চেক করে এখানে লোন দেওয়া হচ্ছে না? তো লোনের অভাবে, আমি লন্ডন থেকে পড়াশোনা করে আসছি, আমাকে 1 লক্ষ টাকা লোন দেবে এরকম কোনো ব্যাংক আমি খুঁজে পাইনি। আমি গত 1 সপ্তাহ ধরে ঘুরতেছি যে আমার 1 লক্ষ টাকা দরকার, আমি 1 লক্ষ টাকা লোন পাচ্ছি না। ভাই আমার এনজিওর কাছে যেতে হবে, সেখানে তাদের শর্ত মানতে হবে, অথবা মানে আমি আশ্চর্য হয়ে যাই। অথচ ইউকে তে আমি সিটিজেন ছিলাম না, সেখানে আমি ওকে ব্যবসা, আমার ক্রেডিট দেখে, স্কোর দেখে আমাকে 25,000 পর্যন্ত আমার ব্যবসায় ইনভলভের জন্য তারা অফার করছে, আমি নেইনি। আমি আসার সময় 2,000 পাউন্ড আমার ছিল ক্রেডিট ছিল, আমি সেটা পে করে চলে আসছি। তাহলে আমাকে যদি ইন ফিউচারে ইউকে তে যাই, ইউকে আমাকে লোন দেবে, কিন্তু আমার দেশ তো আমাকে লোন দিচ্ছে না। তাহলে আমি যে দেশে আসলাম, এদেশে আমি কিছু করবো, এদেশে তো লোন স্বাভাবিক না। আর এদেশে বিদেশে যে যখন শ্রমিক চোরদেরকে যায়, লোন দেয়, এদেশে বাংলাদেশে চোরদেরকে তো ঠিকই লোন দেয়, 1,000 কোটি টাকা যে পাচার হইলো এটা আপনি কি? 5,000 কোটি টাকা নিতে পারবেন যদি আপনি 5,000 কোটি টাকা মেরে খান। আপনাকে 10% দিতে হবে, ব্যাংক কর্মকর্তারা এটা খেয়ে ফেলবে। ওভার ভ্যালুয়েশন, যার প্রপার্টি নাই তাকে 10,000 কোটি টাকা দিচ্ছে আপনাকে মেরে প্রুফ খাওয়ার করতে জন্য হবে যে আপনি টাকা। এটা লুট করবেন। কি সুন্দর লোন ব্যাপার। করবেন না, আপনি মেরে খাবেন, তাই না? হুম। আপনি 10% দিয়ে দিবেন, 100 কোটি টাকা নেবেন, 10% দিয়ে দিবেন আপনার। আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমি অনেকগুলো মামলা ডিল করছি, 372 কোটি টাকা। এগুলো বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশন আছে, এগুলো এক্সটেন্ড করা যায়। আপনি যখন ডিফল্ট হবেন, যেমন আপনি 2 বছর গেছে, 8 বছর আছে, আপনি এটা 8 বছরের জায়গায় 16 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। এটা হচ্ছে ব্যাংকিং রুল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। কিন্তু তারপরে আবার তারা যুক্তি দাঁড় করাচ্ছে, যে ব্যাংকের থেকে সে লোন নিছে সেই ব্যাংক যদি তাকে এক্সটেন্ড করে, তাহলে বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকার কথা না। এভাবেই বছরের পর বছর প্রায় 300, আমি দেখলাম যত, হ্যাঁ, 3 লক্ষ কোটি টাকা বাংলাদেশে, আমি লাস্ট যে এটা দেখছি 3 লক্ষ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ, অর্থাৎ আদায় করা যাচ্ছে না। এগুলা অলরেডি ব্যাড বড়োয়ার, এরা অলরেডি মেরে দিয়েছে। আর 3 লক্ষ কোটি টাকা আপনি যদি এত চেক করে, এত জামানত নিয়ে আপনি লোন দিয়ে থাকেন, তাহলে 3 লক্ষ কোটি টাকা ফেরত আসছে না। অথচ 3 লক্ষ কোটি টাকা আপনি মানব সম্পদ উন্নয়নের জন্য যদি দিতেন, আপনি যদি উদ্যোক্তা তৈরি করতেন, এর মধ্যে হয়তো 10% ফল করতো, বাকি কিন্তু 90% দাঁড়িয়ে যেত। আর একজন উদ্যোক্তা দাঁড়ানো মানে হচ্ছে ফিফটি এখানে আরো পার্সেন্ট ফল 10 জন মানুষের করলেও দেশের লাভ। কর্মসংস্থান। রাইট, কিন্তু বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার জন্য প্রচুর ছেলে পেলে আছে। আমাদের মেজরিটি হচ্ছে শিক্ষিত, বেকার এবং ইয়াং, তারা কিছু করতে চায়। কিন্তু এখন আপনি যদি মানিকগঞ্জ শহরের আশেপাশে প্রচুর খালি জায়গা পড়ে রয়েছে, আপনি কিন্তু লিজ তাদের দিচ্ছেন না। সে যদি একটা ছোট ঘর তুলতে পারে, তাহলে কিন্তু সেখানে কাজ করতে পারবে। কিন্তু আপনি কি করছেন, তাকে বাধ্য করছেন 5,000 টাকা দামের, 10,000 টাকা দামের বাসা ভাড়া করে থাকার জন্য। কেন ভাই? মানিকগঞ্জে যদি একটা শহরের আশেপাশে প্রচুর খাস জায়গা থাকে, সরকারি জায়গা থাকে, সেখানে তাকে টেম্পোরারি বেসিস আপনি তাকে লিজ দেন, 5 বছরের জন্য লিজ দেন। নদীর পাড়ে চর পড়ে আছে, আপনি তাকে লিজ দেন, সে এখানে চাষ করুক। লিজ দিলে হবে কি, সে বিদ্যুৎ পাবে, সে একটা খামার করতে পারবে। আর নদীর পাড়ে, নদীর পানিতেও তো মাছ চাষ করা যায়। নদীর পানিতে খাঁচায় মাছ চাষ করে সে নদীর টেস্ট আসবে ওই মাছে। আপনি পাঙ্গাস মাছ 2 মাস যদি নদীর পানিতে রাখেন, এটা নদীর মাছের মতো টেস্ট হবে, তার দাম হবে 1,000 টাকা কেজি। আর এমনি পাঙ্গাস মাছ বিক্রি করে 250 টাকা কেজি। তা আপনি তো তাকে সুযোগ দিচ্ছেন না। তাকে তো এটা করার জন্য পারমিশন দিতে হবে, তাকে কিছু ক্যাপিটাল দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। তো আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য যে পরিমাণ ছেলে পেলে এখনো আমরা রাজনীতিতে রিক্রুট করি, এটা হলো একটা লস প্রজেক্ট। আর রাজনীতি উদ্যোক্তার যারা করে অভাব তারা নাই অবৈধ বাংলাদেশে, পেশা। উদ্যোক্তা সাপোর্টটা আর কি, যেটা আপনি নাই, বলতেছেন। একেবারেই নাই। তা এখন আমাদের পলিসি লেভেলে আমরা ডক্টর ইউনূসের এই ব্যাপারে যেহেতু উদ্যোগ নিছে, তাহলে কি কি ধরনের উদ্যোক্তা এখানে তৈরি হওয়া দরকার, এই পলিসি সিস্টেম আমাদের দরকার নাই ভাই। কে ক্ষমতায় আসলো না আসলো, কিন্তু ক্ষমতায় যে আসবে সে যে পলিসি মেকিং গুলো করবে সেটা নিশ্চিত করা আমাদের। এখনো পর্যন্ত প্রতিটা থানায় প্রতিটা তদন্তকারী অফিসার ঘুষ ছাড়া একটা ফাইল ছাড়া না। এই তদন্তকারী অফিসারদের যদি তদন্ত সুস্পষ্ট ভাবেই দেখা যায় যে এই তদন্তটা ভুল করছে বা ইচ্ছে করে সে বায়াসড হয়ে রিপোর্ট দিছে, প্রমাণ থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে কোনো অ্যাকশন নেওয়া যায় না। তো আমার মতে এখানে পলিসি মেকিং করা উচিত, যে যদি কোনো তদন্তকারী অফিসার ইচ্ছে করে একজনকে ফাঁসাচ্ছে, তার কল রেকর্ড দেখছে না, যে ওই সময় সে কোথায় ছিল এটা উল্লেখ করতে হবে। এই এবং সে তার ফোনের লোকেশন কোথায় ছিল, সর্বশেষ ভিকটিমের সাথে তার কি কথা হয়েছে, এগুলো সাইন্টিফিক এভিডেন্স থাকা সত্ত্বেও এগুলোকে ওভারলুক করে তারা মন গড়া রিপোর্ট দেয়, যার ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তো এগুলো আমাদের হচ্ছে প্রতিটা সেক্টরে
আপনি সরকারি মেডিকেলে প্রচুর ওষুধ রয়েছে, ওষুধের কোনো ঘাটতি নাই, কিন্তু আপনাকে কিন্তু কোনো ওষুধ দেবে না। এই ওষুধগুলো যারা কর্মচারী তারা পাজা পাজা নিয়ে তাদের আত্মীয় স্বজনকে দেবে, এবং কোন কোন ওষুধ আছে কাকে কাকে দেওয়া হচ্ছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। কোন সরকারি হাসপাতালে আপনি কোটি কোটি টাকার মানে দেওয়া হয়েছে, যন্ত্রপাতি দেওয়া হয়েছে, একটাও অ্যাক্টিভ নাই। এগুলো দেখবেন সব প্রাইভেট মেডিকেলে, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে আপনাকে রেফার করবে, অথবা এই ডাক্তার প্রাইভেটে বসবে, সেখানে আপনাকে যেতে বলবে। তাহলে এই পলিসি মেকিং যদি না হয়, তাহলে তো আপনি এখান থেকে সুফল পাবেন না। সরকারি হাসপাতালে পরিবেশে আপনি যে 5 মিনিট দাঁড়াইতে পারবেন না, দুর্গন্ধ, বাথরুমে দুর্গন্ধ, এবং যে স্টাফ গুলো নিয়োগ দেয় তাদের একটা 5 টাকার টিকিট দিতে তাদের 5 মিনিট লাগে, একটা একটা করে আঙ্গুল দিয়ে তারা একটা একটা অক্ষর চাপে। অথচ মিনিটে যারা 60টা ওয়ার্ড লিখতে পারে এই ধরনের লোকদের কিন্তু নিয়োগ দেওয়া হয় না। আপনি কম্পিউটার অপারেটর কোথাও দেখবেন না যে যারা ভেরি ফাস্ট কম্পিউটার টাইপের দোকানে কাজ করে এই ধরনের লোকদেরকে তারা নিয়োগই দেয় না। আত্মীয় স্বজন, টাকা পয়সাকে এমন লোকদের দেয় একটা একটা করে অক্ষর খুঁজে বের করে। হাতে লেখলে একটা টিকিট যতক্ষণে দেওয়া যায়, এরা কম্পিউটারদের লেখার জন্য তার যে 3 গুণ সময় নেয়। তো আমাদের তো আসলে সার্ভিস কিছুই নাই, পুলিশ প্রোডাক্টিভিটি। মানুষের কাছে এখনো। তাহলে আমাদের প্রতিটা সেক্টরে এখন সার্ভিস, কোয়ালিটি সার্ভিস। আপনি যাবেন সরকারি অফিসের একটা পিওনেরকে স্যার বলতে হবে, অফিসের বলে পুলিশের কনস্টেবলকে আপনার স্যার বলতে হবে। আপনি যখনই ভাই বলবেন বা অন্য কিছু বলবেন আপনার দিকে এমন ভাবে তাকাবে এবং আপনার সার্ভিস নষ্ট করে দেবে। তাহলে এই যে টেন্ডেন্সি, এটা তো বাস্তবিক ভিত্তিক। হ্যাঁ, আপনি আপনি প্রাইভেট একটা অফিসে গেলে আপনাকে স্যার বলতেছে, প্রাইভেট ব্যাংকে গেলে, আর সরকারি ব্যাংকে গেলে পিওনকে আপনার স্যার বলে তারপর সেবা নিতে হচ্ছে। তো আমাদের তো এটা জাতিগতভাবে একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে অ্যাড্রেসটা একটা কাস্টমার কি করবে। আপনি বিমানবন্দরে যাবেন, এখনো পর্যন্ত মিডিল ইস্ট থেকে যত শ্রমিক আসে তুই তুকারি করে কথা বলে, এই এদিকে আয়, এদিকে আয়। এটা আমার সুপার। নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। সকল সুপার। বিমানের যত অফিসার আছে এয়ারপোর্টে সব এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই মিডিল ইস্ট থেকে যত সম্ভ্রান্ত লোকই আসুক, যখন দেখে যে এরা শ্রমিক শ্রেণী, সবাইকে তুই তুকারি করে কথা বলে। তাহলে আমাদের মূল জায়গাটা তো অ্যাড্রেস করা। একজন ইয়াং ছেলে বিদেশে যাবে করার জন্য, সে দালালের মাধ্যমে যাইতেছে, শুধু সেটাই কথা না, সেখানে যায় সে যে বিপদে পড়তেছে, তার পাশে কোনো এম্বাসি নাই, পলিসি নাই। সৌদি আরবে আপনাকে নিতেছে একটা কোম্পানি, সে ভিসা দিয়ে যাচ্ছে, যে দেখতেছে যে তার মালিক যে নিচ্ছে তার নাই, আইডি সচল না, সে আকামা পাবে না। এখন হয় তাকে দেশ থেকে ঘুরে আসতে হবে অথবা পালাতে হবে। এইখানে এই যে সরকার, সৌদি সরকার অর্থাৎ আমার দেশ থেকে লোক আনলে তার যদি কাগজ না হয় মালিকের সমস্যার কারণে, তাকে সেখানে ফ্রি করে দিতে হবে তার কাজের জন্য। এই পলিসি মেকিং কিন্তু আমরা কোনো সরকারের সাথে, কোনো মিডিল ইস্টের কোনো সরকারের সাথে বাংলাদেশ সরকারের হয় নাই। কোনো এম্বাসি সেখানে তাকে শেল্টার দেয় না, যে আমার দেশের লোকটা আনছে, আনার পর তার দোষে না, বরং এই মালিকের দোষে বা এই দেশের পলিসির কারণে তার কাগজ হয় নাই। অতএব তাকে তুমি বিকল্প একটা পদ্ধতি দাও, তাকে বিকল্প একটা সুযোগ দাও। নাও, এই ধরনের কোনো পলিসি নাই। আপনি মরে যাবেন বিদেশে কান্না করতে করতে, আপনি কোনো এম্বাসি দেখাই পাবেন না, এম্বাসি আপনার সমস্যা দেখবেই না। তা আপনাকে 1200 টাকা বেতন বলছে, আপনাকে ভালো কাজ দেবে বলছে, কিন্তু আপনার কাজের মিল নাই, বেতনেরও মিল নাই, আপনাকে প্রহার করতেছে, আপনি দেশ থেকে টাকা নিয়ে খাচ্ছেন, আপনার পাশে এম্বাসি নেই। তাহলে এই যে আমাদের প্রতিটা সেক্টরে একটা জাতিগত সমস্যা, যাকে যেখানে দেওয়া হয়েছে তাতে কোথাও ফাংশন করতেছে না। আবার আপনার এই যে পলিসি মেকিং এ বংশ পরম্পরা, সেদিন আমি দেখলাম যে 66 জন বিএনপির নতুন প্রজন্মের এমপি প্রার্থী হয়েছে, যাদের প্রত্যেকের বাবা মা এমপি ছিল। 66 জন এরকম। এটা ডক্টর এহসানুল হক মিলনের বক্তব্য যে বিএনপিতে 66 জন নতুন আসছে, এর মধ্যে আছে আমানুল্লাহ আমানের ছেলে, এহসানুল হক মিলনের ছেলে, তারপরে তরিকুল ইসলামের ছেলে, ইশরাক, এরকম মানে এই শামসুল ইসলাম খান নয়ামের মেয়ে, তার ছেলে, তারপরে আপনার মুন্নু মিয়ার ছেলে, খন্দকার দেলোয়ারের ছেলে। মানে বংশ পরম্পরা যদি 66 জন তারা আসে, আর এটাকে যদি তারা ডেমোক্রেটিক প্রসেস বলে, আমাদের ক্ষেত্রে হচ্ছে যদি কেউ যোগ্য হয়, আমাদের কোনো দাবি দেওয়াল, যোগ্য হলে আসবে, আমাদের প্রবলেম নাই। কিন্তু যোগ্যতার মাপকাঠি কি? ওইখানে যে একটা সাধারণ দলের ছেলে রাজনীতি করছে, সে যে দলের আনুগত্য পাবে, তার কম্পিটিশনের সুযোগটা কোথায় দেওয়া হবে? সেখানে তো কোনো ডিবেট নাই, কোনো পলিসি মেকিং নাই, কে বেস্ট ক্যান্ডিডেট, চারজন প্রার্থী, চারজনকে ওপেন ডিবেটের সুযোগ দিতে হবে, তাদের মেধা এবং যোগ্যতা দেখে নির্বাচন করে। নো, তারা তাদের বাপ ছিল, তার দাদা ছিল, সে অটোমেটিক্যালি সে এখন নমিনেটেড হবে। এটা তো ডেমোক্রেটিক প্রসেস না। এখন বিএনপির যে সংস্কার করা দরকার, তার দলীয় সংস্কার, সেটা যদি বিএনপি না করে, হ্যাঁ, এবং সকল সন্ত্রাসী চাঁদাবাজি সারা বাংলাদেশে, নদীর বালি কাটা হচ্ছে,
আমার আরিসাতে স্পিড বোট পর্যন্ত তাদের সব নিয়ন্ত্রণে। বাইরের লোক পারমিশন পাইলেও সেখানে স্পিড বোট চালাইতে পারবে না। তাহলে যুব দল, ছাত্র দল, মাটি, আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগের টোকেনে এখন বিএনপির লোক সেখানে বালি কাটতেছে। বর্ষা মাসে আসলে দুই পাশের লোকজনের মোটামুটি বাড়িঘর সব ভেঙে পড়ে যাবে। আমি গেছিলাম ওই যে চর, আমাদের পদ্মার চরে, আমার ভিডিও দেখবেন, আমার ফেসবুকে দেওয়া আছে। সেই পদ্মার চরে গতবার 1.5 কিলোমিটার ভেঙে প্রায় 2,000 বাড়িঘর সেখান থেকে চলে গেছে। এবার অন্যান্য মানুষ খুবই দুশ্চিন্তা আছে, ছোট ছোট বাচ্চা, তাদের কোনো, তারা চরে যায়, তারাই বাস করে যাদের কোনো ভূমি নাই। তো এই লোকগুলো ওখানে চাষবাস করে খায়। এখন এই জমিগুলো যদি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে এদেরকে আবার ওখান থেকে উচ্ছন্ন হয়ে যেতে হবে। তো এদের এদের জন্য একটা বাঁধ নির্মাণের জন্য কোনো টাকা পয়সা বা কোনো প্রকল্প হয় না। প্রকল্প হয় এই বড় বড় ব্রিজ অর্জনের জন্য। অথচ তারা কান্নাকাটি করতেছে যে আমাদের 1-1.5 কিলোমিটার জায়গা যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের নদীর ভাঙন থেকে আমরা আমাদের এই চরটাকে রক্ষা করতে পারি, আমরা বেঁচে যাই। তো এদের পাশে দাঁড়াবে, এদের কথা বলবে, এরকম কেউ নাই। সবাই খালি আশ্বাস দেয়। গত 50 বছর এই চরের মানুষ যত এমপি হয়েছে সবাই আশ্বাস দিয়ে আসছে। আজ পর্যন্ত কেউ তাদের এই আশা পূরণ করতে পারে না, এই বাঁধটা নির্মাণ করতে পারে নাই। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন পলিসি মেকিং এ আমরা হয়তো ধরা বাঁধা অবস্থায় থাকতে পারবো না, বাট আমরা আইডেন্টিফাই করলে আমরা এগুলোকে নক করতে পারবো যে এই ব্যাপারগুলো, তাই না? হ্যালো। হ্যাঁ, এখন আপনি যে বললেন যে আপনাদের ওখানে অনেক খাস জমি আছে যেগুলো ব্যবহৃত হচ্ছে না, ওগুলোর জন্য কি গ্রামীণ ব্যাংক কোনো হেল্প করে না? গ্রামীণ ব্যাংকের খাস জমি না, কোনো প্ল্যানই নেই। বরং গ্রামীণ ব্যাংকের যেটা জোচ্চুরি, গ্রামীণ ব্যাংকের কোনো কিছু অনলাইন নাই। আপনি যে আজকে একটা কিস্তি দিলেন, সেই কিস্তিতে অনলাইনে আপনার মেসেজ আসবে এবং হেডকোয়ার্টারে চলে যাবে, তা না। গ্রামীণ ব্যাংকের প্রতিটা সদস্য দুর্নীতিবাজ, এবং এরা গরিব মানুষ, অশিক্ষিত মানুষে, যেখানে 20টা কিস্তি দিতে হবে তাকে 25টা কিস্তি নেয় এবং 5টা কিস্তি মেরে দেয়। আপনি চেক করলে দেখবেন গ্রামীণ ব্যাংক কর্তৃক একবারে গরিব মানুষ যারা যারা কম পড়াশোনা জানে, তারা ব্যাপকভাবে শোষিত হচ্ছে। গ্রামীণ ব্যাংকের প্রতিটা এই কিস্তি এলাই একাধিক বেশি কিস্তি নেয়, এবং সাধারণ মানুষ এটা বুঝতেই পারে না। কারণ তাদের ব্যাংকিং, আজকে যদি টাকাটা জমা দেয়, তার SMS আসার কথা, কোনো SMS নাই, হাতে লেখা। এবং বছর শেষে সে 2-3টা কিস্তি তার বেশি নেবে, 5টা কিস্তি বেশি নেবে। চোর, সব চোর। গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় দুর্বলতা এখন এখানে। ভাই এখন আপনি যদি একজন শিক্ষকের কাজ যদি এখন একজন শ্রমিককে দেন, আর শ্রমিকের কাজ যদি শিক্ষককে দেন, সেটা কোনোদিনই বাস্তবায়িত হবে না। বিএনপি হচ্ছে কাদের দল? বিএনপি কাদেরকে এন্টারটেইন করে, কাদেরকে লিডারশিপে নিয়ে আসে, সেটা আপনার প্রথমে দেখতে হবে। হ্যাঁ, বাংলাদেশে যদি কম্পারেটিভলি আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, জামাত যে ধরনের প্রশিক্ষণ এবং ইয়ের মধ্যে মান উন্নয়নের মাধ্যমে একটা কর্মীকে তৈরি করে, বিএনপি কিন্তু তা না। বিএনপিতে আপনি যদি জেলা পর্যায়ে দেখেন, যে স্থানীয় লোকাল পর্যায়ে যারা সন্ত্রাসী প্রকৃতির লোকজন, তারাই ছাত্র দল করে, তারাই যুব দল করে, এবং তারা প্রচন্ড রকমের এলোমেলো লোক, প্রচন্ড রকমের এলোমেলো লোক। আপনি জেলা সদরের যুব দলের একটা নেতা, তাকে কোথাও দেখবেন না যে গত 20 বছরে সে কোনো ব্যবসা করছে, কোনো চাকরি করছে, কোনো ধরনের যোগ্যতা তার নেই। তার একমাত্র পরিচয় সে রাজনীতিবিদ। তার যোগ্যতা কি? সে মিছিল করে। তার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে, মিছিল মিটিং করে, এবং সে বিভিন্ন জায়গায় মারামারি করছে। এই সামর্থ্য তার আছে, তার অনুগত একটা গুন্ডা বাহিনী আছে। এখন আপনি যদি সংস্কারের নামে এদেরকে ক্ষমতায়ন করাকে বুঝান, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি তো বিএনপির রাজনীতিতে এখনো আসে নাই যে তারা প্রচুর পরিমাণে জ্ঞানী লোক নিয়ে ই করছে, যে তারা পলিসি মেকিং এ আপনাকে বলে দিবে যে এভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, এভাবে আইন প্রণয়ন করতে হয়, বা এভাবে এই পলিসি নিয়ন্ত্রণ করলে এতগুলা মানুষ এই সেক্টরে উপকৃত হবে। তাদের কোনো পড়াশোনা নেই। বিভিন্ন সিটি কর্পোরেশনে, ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের যদি কাউন্সিলর গুলো দেখেন, এদের যোগ্যতা দেখেন, এবং এদের একমাত্র উপায় হচ্ছে এরা মানুষকে কি করে, সাপ্রেস করে রাখে, এবং একটা প্রত্যেকটা জায়গায় একটা কি মাফিয়া তন্ত্র, একটা মাফিয়া চক্র। ওই এলাকার সে সবচেয়ে বড় গুন্ডা, যার হাতে কিছু লোক আছে, গুন্ডা বাহিনী আছে, সে হচ্ছে ওই এলাকার নেতা। এখন আপনি সংস্কার করতে গেলে তো আপনি এগুলো সব বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে কি বিএনপি দাঁড়িয়ে থাকতে পারবে? বিএনপি তাহলে তো, কি আমরা একটা ক্যাম্পেইন করতে পারি যে ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে চায় অথবা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের সকলের অর্থের হিসাব দিতে হবে, সে কিভাবে ইনকামটা করছে, সে কি শুধু ওই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর টোকাইগিরি করে ইনকামটা করে ইলেকশন করতেছে, নাকি সে জেনুইনলি জব করে অথবা হালাল উপায়ে উপার্জন করে সে
আহ, আগামী ইলেকশন করতেছে, সেটা আমাদের দাবি থাকতে পারে প্রধান উপদেষ্টাদের প্রতি, যে যারা ইলেকশন করবে ভবিষ্যতে অথবা জনপ্রতিনিধির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের সকলকে মিনিমাম ইলেকশনের 6 মাস আগে জনসাধারণকে তাদের অটোবায়োগ্রাফি দিতে হবে, যে তারা ভাই কিভাবে এটা তো আপনার অর্থটা উপার্জন করছে, এবং সেই ভাই সম্পর্কে জনসাধারণ জানতে চায়। এই জন্য যেটা করা দরকার, একটা রিফর্ম দরকার, যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। আমাদের একটা পলিটিক্যাল পার্টি কোনো অ্যাক্টিভিস্ট অ্যাক্ট নাই। যদি সেটা হতো যে একজন রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তাকে কি কি যোগ্যতা থাকতে হবে, এক প্রকারান্তরে তার কি কি অযোগ্যতা থাকা যাবে না। তবে এটা অ্যাক্টের চেয়ে বেশি হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। কিন্তু বাংলাদেশের মানুষ তো 500 টাকার নোটের কাছে আর অ্যাওয়ারনেস ধরে রাখতে পারবে না। সাধারণ মানুষ তো প্রচুর পরিমাণে দুর্নীতি পাচ্ছে। এখন আপনি দেখেন যে বিএনপি তো সংস্কারের পথে হাঁটছে না। বিএনপি বলতেছে এই সরকারের সংস্কারের দরকার নাই, তারা একটা ভোটের মাধ্যমে ইলেকশন দিক। ইলেকশন দিলেই আজিজুল বারী হেলাল মির্জা গালিবের সাথে একটা টকশোতে যে বললো, না এটা একটা ভোগাস টার্ম, সংস্কার এই কথাটা হচ্ছে একটা ভোগাস টার্ম, তার মানে হচ্ছে ফেক টার্ম, এটার দরকার নেই এটা গণতান্ত্রিক একটা সরকারের কাছে। কারণ বিএনপির দুর্বলতা হচ্ছে সংস্কার, আর বিএনপির সবলতা হচ্ছে ওদের ভোট আছে। সাধারণ মানুষ ইন্টারনেট অত দেখে না, অত কিছু বোঝে না, তারা যেহেতু বিএনপি কে আগে থেকে ভোট দিয়ে আসে, অতএব এই সাধারণ মানুষ কিন্তু বদলায়নি। এখন ভোট দিলে আপনি বিএনপি যাকে প্রার্থী দিবে সেই জিতবে, এরকম একটা মনোভাব। তাহলে আপনি এই ভোটের শক্তি, এটা বিএনপির শক্তি আছে, তো বিএনপি সংস্কারের দিকে যাবে না। কারণ বিএনপি যদি সংস্কারের দিকে যায় তাহলে বিএনপির এক্সিস্টিং বহু নেতাই থাকবে না। পরিবারতন্ত্রের বাইরে, ডাইনেস্টিক্যাল সিস্টেমের বাইরে বিএনপির কি অস্তিত্ব আছে? নাই। বিএনপি তার ডাইনেস্টিক্যাল সিস্টেমে আপনাকে সাধারণ মানুষকে দিয়ে কি করবে? মিছিল করাবে, মিটিং করাবে, খুন করাবে, জমি দখল করাবে, আধিপত্যবাদ করাবে, ভোটের বাক্স দখল করাবে। কিন্তু নেতা কিন্তু সে তার ওই এমপি বা মন্ত্রীর ছেলেকেই বানাবে। সে এখানে কিন্তু ওইখান আমরা থেকে শুরু বিএনপি, করবে। এখানে আমরা বিএনপি বলছি কেন? এখানে তো আমরা পলিটিক্যাল পার্টি বলতে পারি, জামাত বলতে পারি, ইভেন ধর না, কারণ আমি আমরা জামাত, একটা একটা করে ধরে জামাতও খুন আসতেছি, খারাপি আমরা করে, একটা একটা করে জামাতও ধরে আচ্ছা, আসতেছি। চাঁদাবাজি আমি করে, আমি এখন বিএনপিকে ধরছি, আলোচনায় আসি। এরপর বিএনপি আমরা চাঁদাবাজি করে। সমন্বয়কদেরকেও ধরবো, যে না সমন্বয়কদের না কি না কোয়ালিটি আছে, কি কোয়ালিফিকেশন আছে, যে ওরা যে রাজনৈতিক দল তৈরি করবে, এবং ওরা যদি ইলেকশন করে ওদের ইলেকশনের ইয়ে কি। না না, আপনার কথার সাথে আমি একমত, আমি আসছি। আপনি যদি জামাতে দেখেন, জামাতে কিন্তু নেতার পোলা নেতা হয় না। জামাতে যে ইলেকশন করে, আমার জানা মতে জামাতের যারা একটু অগ্রসর কর্মী এবং রোকন, তারা প্রত্যেকেই তাদের 1 মাসের বেতন পার্টি ফান্ডে দেয়। এটা সমহারে বিভক্ত হয়ে যায়। এবং তাদের প্রার্থী যদি নিজে গরিবও হয়, তারা কিন্তু পার্টির ফান্ডে থেকে, যদি সে সিলেক্টেড হয়, তাহলে তাকে পার্টি থেকে নির্বাচনের না, ফান্ড দেয়। না, যেটা একটা সেটা তো হওয়ার স্ট্যান্ডার্ড কথা। ডেমোক্রেসি। একটা পার্টি এটা তো তাই বাংলাদেশ। হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ একটা পার্টির তাই হওয়ার কথা, ওরা নিজেরা ফান্ডিং করতো এবং হ্যাঁ 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 লিখিত ওয়েতে ফান্ডিং নিত সোসাইটি থেকে। রাইট রাইট রাইট। এবং জামাতে কিন্তু এই প্র্যাকটিসটা আছে, কম হোক বেশি হোক মোটামুটি ভালো মতোই আছে। আর জামাতে দরিদ্র হইলে যে সে নেতা হইতে পারবে না এরকম বাধা মনে হয় নাই। কারণ নাই, কাদের মোল্লা আর্থিকভাবে খুব বেশি শক্তিশালী ছিলেন না, কিন্তু কিন্তু তিনি কিন্তু বরাবরই এমপি প্রার্থী হয়েছিল, ছিলেন। এবং মন্ত্রী ছিলেন। জামাতে এই ধরনের কোনো এই মানে ফান্ডের ক্ষেত্রে তাদের প্রার্থী দরিদ্র না ধনী এটা নির্ভর করে না। এবং জামাতে একমাত্র দল যেখানে পরিবারতন্ত্র বা বাপের পরিচয় ছেলে নেতা হয় না। এখানে যার যার যোগ্যতা অর্জন করতে হবে এবং একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে দীর্ঘদিন তারা নেতা হয়। আপনি যে কারণে দেখবেন যে মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার আছে, নাজির, কিন্তু তিনি কিন্তু এখনো রাজনৈতিক ভাবে সক্রিয় নন। বা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে কোথাও নেতাগিরি করে পদ পাইছেন, এটা না। তাহলে আমরা এখন আসি যে জামাত যদি সেটা পারে, সেটা অন্য দল করবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হয় এই ধরনের প্র্যাকটিস আরো দলে থাকা উচিত। আর সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন দল গঠন করবে? তারা এই বাংলাদেশ 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল। বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে আওয়ামী লীগকে সেখান থেকে ফিরিয়ে আনতে বা সেখান থেকে পতন ঘটাইতে। তো যেই অবুঝ ছেলেগুলো, অর্ধেক বোঝা ছেলেগুলো, ইউনিভার্সিটির ফ্রেশ গ্রাজুয়েট ছেলেগুলো অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়েছে। আপনি দেখবেন যে এক এক জায়গায় পুলিশ গুলিয়ে চালিয়ে যাওয়ার পর 8-10টা করে লাশ পড়ে আছে। তো এই যে দৃশ্য, আমি 28 অক্টোবর কিন্তু ঢাকায় ছিলাম 2023 নির্বাচনের আগের দিন, যেদিন ওই যে একজন পুলিশ মারা যায় বিএনপির ওখানে সাউন্ড গ্রাউন্ড, মানে আমি কিন্তু খুব কাছ থেকে একবারে আমার 10 মিটারের মধ্যে এগুলো মানে হয়েছে 10 মিটারের মধ্যে। এবং আমি 10 মিটার বাইরে একটা
ব্যারিস্টার আলী আক্কাস চৌধুরী চেম্বারে ঢুকে পড়ছিলাম। আমি যদি ওই সময়, উনি শুধু বললো দুপুরে লাঞ্চ করে যাও, আমি এই জন্য একটু থামলাম। যদি ওটুক না থামি, এটা হচ্ছে শান্তিনগর বাজার রোড, মানে নয়াপল্টন বিএনপির পার্টি অফিসের সাথে। আমি যদি ওই সময় 1 মিনিট আগে বের হয়ে যাই, তাহলে আর আমি ঢুকতে পারি না। আমার সামনেই এই ঘটনাগুলো ঘটছে। তো আমি দেখছি যে তারপরে কিন্তু আওয়ামী লীগকে সেখান থেকে বিরত রাখা যায় নাই। তার আয়নাঘর বলেন, সবকিছু আপনাদের জানা, যে অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তো এখন আরেকটা দল যে এই পর্যায়ে যাবে, এটা মোটামুটি আপনিও নিশ্চিত, আমরাও নিশ্চিত। যদি সংস্কার ছাড়া এই মুহূর্তে বিএনপি কে ক্ষমতা দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় যায় নাই তাই তাদেরকে ঠেকায় রাখা যায় না। সুপ্রিম কোর্টে আপনার যত নিয়োগ হয়েছে, ডিএজি বা অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি জেনারেল, 90% বিএনপি। সারা বাংলাদেশে যত এপিপি নিয়োগ হয়েছে, পিপি নিয়োগ হয়েছে, তার 90% বিএনপি দখল নিয়ে গেছে। এখন এই অবস্থা যদি আগামীতে থাকে, তাহলে তো সবকিছু বিএনপি নিয়ন্ত্রণে এমনিতে চলে যাচ্ছে। এখন এই দলটিও যদি ফ্যাসিস্ট আকার ধারণ করে, আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারের হওয়ার পরও কিন্তু প্রতিবারই বিচারপতি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, সেটা কিন্তু নিজেদের দলে নেওয়ার জন্য বিএনপি একবার 2 বছর বয়স বাড়াইলো, 65 থেকে 67 করলো। তো প্রতিবারই কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমরা দেখছি আজিজ আহমেদ নির্বাচন কমিশনে তারে আনার চেষ্টা করছে। মানে চেষ্টা কিন্তু কেউ কম করে নাই। আর এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তার বিপরীতে তাকে ভোটে পরাজিত করবে, এই শক্তিটা গ্রো করতে মোটামুটি আরো বেশ কিছুদিন সময় লাগবে। আর বাই দিস টাইম বিএনপি কিন্তু ক্ষমতায় থাকবে। আর বিএনপি যখন ক্ষমতা থাকবে, সাংবাদিকদের মধ্যে যে ইতিমধ্যে অনেক নাম বলা যাবে, অনেক সাংবাদিক কিন্তু চেষ্টা করতেছে যে বিএনপি কে ব্যাকআপ দিয়ে, অর্থাৎ একজন মুজাম্মেল বাবু, একজন মুন্নি শাহ, হ্যাঁ, কিংবা নাইমুল ইসলাম, এদের মতো দালাল হওয়ার প্রবণতা কিন্তু অনেক সাংবাদিকের মধ্যে এখনো আছে। তারা চিন্তা করতেছে বিএনপি আসবো, অতএব আমি কেন হয়ে যাই না, আমি যদি তাদের হয়ে যাই, তাহলে আমি এই সুবিধাগুলো পাবো। নাইমুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে 394 কোটি না কত কোটি টাকার মতো পাওয়া গেছে। তারপর মুন্নি সাহার ওইখানে কয়েকশো কোটি টাকা। তো একটা সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক কয় টাকা বেতন পায় যে একশো কয়েকশো কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে আসে? তাহলে না আমরা না, তো মুন্নি বুঝতে হবে সাহার যে, অ্যাকাউন্টে 918 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। বাট আমার হ্যাঁ কাছে আশ্চর্য লাগছে, ওদের কয়েকশো অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এটা কিভাবে হয়? কিছুক্ষণ হ্যাঁ আগে হ্যাঁ আপনারা হ্যাঁ ব্যাংক রিফর্মের কথা বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাইমুল ইসলামের কয়েকশো ব্যাংক অ্যাকাউন্ট। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে, তারা কিন্তু মৃত্যুকে এবং ফ্যাসিজমের চূড়ান্ত রূপটাকে খুব কাছে থেকে দেখে আসছে। এখন তারা সুস্পষ্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা বুঝতে পারতেছে যে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া মানে কি আরেকটা ফ্যাসিস্ট তৈরি করে দেওয়া, আবার রক্ত দিয়ে সেই ফ্যাসিস্টকে আবার 15 বছর আন্দোলন করে দমাতে হবে। তো সেটা যে আমরা বারবার সফল হবে এমন তো না। এবার তো আমি মনে করি যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে না যেত, ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে কিলিং মিশন চালিয়েছে, স্নাইপার হিসেবে আছে, বাংলাদেশের মিলিটারি কু ঘটিয়ে মিলিটারিকে হত্যা করেছে, এদেশ তো পুরো কুক্ষিগত করে ফেলেছিল। ডক্টর শহীদুর রহমান, তিনি হচ্ছে IR, ইন্টারন্যাশনাল রিলেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক। তিনি বলেছেন যে ইন্ডিয়ার পলিসি ছিল এই বছরই বাংলাদেশে আর্মি ডিপ্লয় করা, অর্থাৎ আর্মি পাঠিয়ে দেবে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিমধ্যেই যেমন করে কাশ্মীরে চলে গেছে, যেমন করে হায়দ্রাবাদ হারিয়ে ফেলছে, সিকিম হারিয়ে ফেলছে, আমরাও অন দা ওয়ে ছিলাম। অর্থাৎ শেখ হাসিনা যদি আর কিছুদিন বাংলাদেশ সৃষ্টি করতো, বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব চূড়ান্ত রূপে হারিয়ে ফেলতো। এবং আপনি এই মুহূর্তে যে রেজিস্ট্যান্সটা গড়ে তার পতন ঘটিয়েছেন, ইন ফিউচারে আপনার এই সুযোগটাও থাকতো না। বিশাব আলী হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সুখরঞ্জন বালিকে বাংলাদেশের প্রসিকিউশন আদালতের থেকে ধরে নিয়ে যে ইন্ডিয়াতে তাকে পাচার করে দেওয়া হয়েছে। তো এরকম যদি প্রতিনিয়ত দেখা যেত, বাংলাদেশের যে যুবক প্রতিবাদ করতো, পরের দিন তাকে নিখোঁজ ভারতের কোনো কারাগারে বা তাকে মেরে ফেলতো, তাহলে কিন্তু বাংলাদেশে এই রেজিস্ট্যান্স পাওয়ার হয়তো কিছুদিন গেলে এটা আমাদের পক্ষে আর সম্ভব হতো না। হয়তো বাংলাদেশের পুলিশের যে আচরণ ছিল, তারা ইন্ডিয়ার সার্ভ করার জন্য রেডি ছিল। বাংলাদেশ আর্মিতে যারা ঢুকে পড়ছিল, তারা ইন্ডিয়াকে সার্ভ করার জন্য রেডি ছিল। তো আজকে বাংলাদেশের যারা রুগী, তাদেরকে ভারতে ভিসা দিচ্ছে না, কিন্তু বাংলাদেশের জাজদেরকে ভারতে প্রশিক্ষণের জন্য কিন্তু আমন্ত্রণ জানাইছে। তো আসিফ নজরুলরা কেন ভারতে বাংলাদেশি জাজদেরকে প্রশিক্ষণে পাঠায়? আমরা প্রয়োজনে ইংল্যান্ডে পাঠাবো, প্রয়োজনে ইংল্যান্ড থেকে ট্রেনার এনে বাংলাদেশ প্রশিক্ষণ দেবো, কিন্তু আমরা ভারতে আমাদের জাজদেরকে কেন পাঠাবো? তো এই যে ভারত প্রীতি, এবং আমরা দেখেছি যে 18 সালে নির্বাচনে বিএনপি কি করেছে,
জামাতকে শেষ রাত্রে 18টা সিট ধরাই দিছে, বসে নিলে নেন, না নিলে না নেন, কারণ আপনাদেরকে নিয়ে অনেক ঝামেলা আছে। তারা ভারতের সাথে উপর্যুপরি বৈঠক করেছে, ভারতকে বলছে আওয়ামী লীগ যা দেয় আমরাও তাই দিব, আমাদেরকে ক্ষমতায় আন। কিন্তু এই যে এখনো পর্যন্ত মির্জা ফখরুলের দুইটা স্টেটমেন্ট, একটা হচ্ছে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের আমরা কোনো প্রশ্রয় দেব না। তার মানে তারা কিন্তু বুঝতেছে যে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে আমরা ক্ষমতায় আসবো। তোর ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারা তো জানে, তারা কিন্তু চায় না আমরা ভারতের অধীনস্থ, ভারতের এই সক্ষতা চেয়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা আন্দোলন করছে তারা কিন্তু ভারতকে খুশি করে বাংলাদেশে ক্ষমতায় আসুক এটা চায় না। তো বিএনপি যখন এই দিকে যাচ্ছে তখন কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা কতটুকু সফল হবে সেটা হলো পরের ব্যাপার, কিন্তু তারা সেই আন্দোলনটা করতে চাচ্ছে, তারা সেই ফাইটটা করতে চাচ্ছে। দেশমাতৃকাকে তারা কোনো বিদেশি শক্তির হাতে তুলে দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে না দেশপ্রেমিক নয়, দেশদ্রোহী এবং রাষ্ট্রের জন্য যারা নিজেরা আইন মানে না, অন্যায় করে, এই ধরনের কোনো দলকেও তারা ক্ষমতায় যেতে দিতে চাচ্ছে না, কারণ ভাই সামনে আছে। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, কি কোনো এটা যদিও যদিও রোড ম্যাপ একটা প্রাইমারি একটা রুট ম্যাপ আসছে, আমাদের স্টুডেন্ট গ্রুপ কি কোনোভাবে ইয়েটাকে লিঙ্গারিং করতে পারে যে আরো 1 বছর 2 বছর বাড়িয়ে ফেলা ইউনিভার্সিটি, এটার কি কোনো ইয়ে থাকে? মানে এইগুলি কি সম্ভব? ইতিমধ্যে আমি যতটুকু বুঝি এবং যতটুকু জানি, এই 2 বছর তো মোটামুটি ইউনূস সরকার থাকবেই। 26-এর যদি জুন পর্যন্ত বলেন তাহলে তো 1.5 বছর এমনিতেই আছে। এর আগে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, আছে নাই। 26-এর জুনে যে যদি বাংলাদেশের অবস্থা দেখা যায়, এমন নাজুক অবস্থা, এই মুহূর্তে বিএনপি কে ছেড়ে দিলে বাংলাদেশকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। সে অবস্থায় কি আমাদের উচিত জাতিগতভাবে এই ধরনের একটা দলের হাতে ক্ষমতা যাবে নিশ্চিত জেনেও আমরা ওই মুহূর্তে সংস্কার ছাড়াই তাদের হাতে তুলে দেব? কিন্তু যদি জনগণ সেটা পরিস্থিতি, কিভাবে ঠেকাবে? মাহবুব ভাই, জনগণের তাহলে কি উপরে আমাদের কোনো কি কিছু উচিত? চাপিয়ে দেওয়া যাবে না। এখন হচ্ছে না যারা না আন্দোলন, হ্যাঁ, যে হ্যাঁ মাহবুব ভাই, 2 বছর। এখন জি বলেন। এখন যে যে একটা রাইট টাইম যে আছে, এই টাইমে উচিত না আমাদের সামনে আগায় আসা? আমরা আমার আমরা সবাই যে সফল হবে তা কিন্তু না, আমরা চেষ্টা তো না, করতে পারি রাইট রাইট। নতুন একটা। আমি এই জন্য হ্যাঁ, বলবো যে বাংলাদেশের ক্ষমতাবান এবং সামর্থ্যবান একটা বিশাল অংশ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বলেন, অনেক জায়গায় থাকে, যারা মনে করেন ইঞ্জিনিয়ার, প্রফেশনালস, ডাক্তার কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার, বুদ্ধিজীবী, এবং তারা আর্থিকভাবেও সফল। তা আমার মনে হয় যে প্রতিটা এলাকাতে যদি মানুষের সাথে কমিউনিকেশন করে, এবং আমরা যে ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম করছি, আমার মনে হয় এই ধরনের প্ল্যাটফর্ম আরো হওয়া উচিত। এবং আমরা যদি পলিসি ডিসিশন গুলো নিতে পারি, আমরা যে আলোচনাটা আজকে এখানে করছি, আমার বিশ্বাস এই ধরনের আলোচনা সাধারণ পলিটিক্সে বা সাধারণ মানুষের পলিটিক্সে খুব কম হয়। কারণ আমরা উন্নত বিশ্বে যারা থেকেছি বা থাকছি, আমরা কিন্তু উন্নত বিশ্বের পলিসি গুলো পছন্দ করি এবং দেখে আসি। হ্যাঁ, তা আমাদের মনে হয় প্রতিনিয়ত যে আমার দেশটা যদি এরকম হইতো। আমি ইংল্যান্ডে যতদিন ছিলাম, আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে এই সুন্দর জিনিসগুলো যদি আমার দেশে হইতো তাহলে আমার দেশটা কত সুন্দর হইতো, তাই না? তো আমরা এখন এই এই অবস্থায় আমার মনে হয় সর্বোচ্চটুকু দিয়ে আমাদের সকলেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ফোর্স যেহেতু মাঠে আছে, এবং তাদের প্রতি একটা জনগোষ্ঠীর ব্যাপক সমর্থনও আছে। একেবারে যে তারা শূন্য হাতে তা না, হয়তো ভোটের রাজনীতিতে তারা নতুন, কিন্তু মাঠের রাজনীতিতে তো নতুন হলেও তারা বিজয়ী, এটা তো মানতে হবে, তাই না? 4 তারিখ পর্যন্ত কিন্তু বিএনপি মাঠে নামে নাই। বিএনপি মাঠে নামছে 4 তারিখে, যখন একটা 11th আওয়ার, বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। এর আগে আপনি সেভারাল মিডিয়াতে মির্জা ফখরুলের বক্তব্য দেখবেন যে এর সাথে কোটা আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তারা মনে করছে এই আন্দোলনে ব্যর্থ হবে, আর আন্দোলন ব্যর্থ হইলে পরবর্তীতে ধরপাকড় হবে, অতএব আমাদের উপরে আমরা কেন এটা দায় নেব? কিন্তু এটা সাধারণ অবুঝ এই ছাত্ররা যারা মৃত্যুকে ভয় পায় না, তারা এমন ভাবে রিয়াক্ট করছে যে এটা আসলে আওয়ামী লীগের পক্ষে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। এটা আমাদের জাতির জন্য সৌভাগ্য, এবং মাহবুব এই ভাই, জেনারেশনটা। হ্যাঁ, 4 তারিখ জাইমা রহমান, তারেক রহমানের ফেসবুকে ওদের স্ট্যাটাস ছিল আমরা যেন আন্দোলনে না যাই, কারণ আন্দোলনে গেলে প্রচুর মানুষ মারা যাবে। ওটা হচ্ছে 4 তারিখের কথা। তাহলে যে আপনি মানে চার সুন্দর একটা তারিখে দিলেন। হ্যাঁ, আমি জানি না ওটা ডিলিট করছে কিনা ওদের পেজ থেকে, আমি একটু চেক করে দেখবো। আপনি একটু যদি থাকে একটা স্ক্রিনশট নিয়ে হুম, রাখেন। হুম, হুম। এখন এখন হচ্ছে যদি আপনি মনে করেন যে তারেক রহমান মাস্টার মাইন্ড এই আন্দোলনের, সেটা ভুল কথা। আমি তো 18 তারিখে মানে রামদার কোপের নিচ থেকে বেরিয়ে আসছি,
মানে আমার সাইডের জন্য লাগলো, তার রক্ত আমার সাদা শার্টে এসে লাগলো, আমার মাথায় ইট মারলো, আমার মাথার এক সাইডে ইট লেগে ওটা ভেঙে গেল, আমার স্কাল কেটে গেল। তারপর একজনকে ওখানে পড়ে গেল, ওকে কুবাইলো, আরমান নামে একটা ছেলে। পরে ওকে হাসপাতালে নিয়ে গেলাম, মানে পুরো ভয়াবহ একটা পরিস্থিতি। আমার আন্দোলনের ওই ভিডিওটাও আছে আমার কাছে, এটা প্রচুর ভাইরাল হয়েছে। এবং আমার সাথে ওইখানে আর একটা মেয়ে খুব প্রচন্ড ভাবে আহত হয়, মেয়েটা পড়ে যায়। হ্যাঁ, তো এরকম আমরা মানিকগঞ্জ কোর্ট থেকে বেরিয়েছিলাম, তো বাস্তব দৃশ্য আমার দেখা সুযোগ হয়েছে। তো এখানে যারা ছিল, আমরা কোনো রাজনৈতিক ব্যানার নেই, এখানে ইসলামপন্থী কয়েকটা দলের ইয়াং জেনারেশন আমাদের সাথে ছিল, এটা সত্য, যারা আমাদের সাথে কোঅপারেট করছে, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। বাকিরা সাধারণ ছাত্রছাত্রী, এদের হয়তো চয়েস আছে, কিন্তু এরা যে বড় কোনো নেতা তা না, কোনো দলেরই কোনো বড় নেতা ওইভাবে ছিল না আমাদের সাথে। তো এখন হচ্ছে, যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন না শুধু, এইখানে আরো কয়েকটা গ্রুপ হয়তো হবে, হয়তো চয়েস অনুযায়ী আরো গ্রুপ আসতে পারে। তো আমার মনে হয় লিঙ্গারিং তো প্রয়োজনে, আমাদের সবচেয়ে বড় ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিপ্লবী সরকার করতে ব্যর্থ হয়েছি। কারণ আমাদের এই আন্দোলনটা মাত্র 1 মাসের মধ্যে সফল হয়ে গেছে, যে কারণে একটা ট্রেন আপ, অর্থাৎ কমিউনিস্ট রেভলিউশনের পর আমরা দেখি যে কমিউনিস্ট রেভলিউশনের পর সেখানে বিপ্লবীরাই সরকার গঠন করে, এবং পৃথিবীতে অনেক সব জায়গায় তাই হয়েছে। এবং কমিউনিস্ট রেভলিউশনের পর যারা তাদের উপর আক্রমণ করছে বা করছে, তাদের প্রতি কি আচরণটা করা হয়েছে। বাংলাদেশে কিন্তু আপনি প্রতিটা মহল্লায় মহল্লায় মানুষকে ছাত্রলীগ যুবলীগ যেভাবে পিটিয়ে আহত করছে, ওই মহল্লায় মহল্লায় আপনার প্রতিটা জেলাতে একটা করে কমিটি করা উচিত, তদন্ত কমিটি, যারা এটা খুঁজে বের করবে। আপনার সারা বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল করছেন, একটা প্রসিকিউশন টিম করছেন, এটাতে তো হবে না। আপনি তো মানিকগঞ্জে কারা কারা মারামারি করছে, চট্টগ্রামে কারা কারা মারামারি করছে, কুমিল্লাতে করছে, এটা তো আপনি এখান থেকে বসে কখনোই পাবেন না। একটা মানুষকে গরুর মতো কুবাইয়া মেরে ফেলতেছে ছাত্রলীগ যুবলীগ এসে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, লোকটা পরে থাকলো, তাকে কুবিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে গেল। এটার কোনো বিচার হবে না। আপনি কি মনে করছেন এই খুনি এই আকাশে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে না, সে লুকিয়ে আছে না? সে আবার যদি সুযোগ পায়, সে তার এই খুনি আচরণ দিয়ে, আপনারা যারা আন্দোলন করছেন আপনারা তো চিহ্নিত, আপনাদেরকে ধরে ধরে হত্যা করবে না? নিঃসন্দেহে করবে। তো এটার তো হওয়া উচিত, সমাধান হওয়া উচিত। আর এটা সমাধান না করে আপনি যদি বিএনপির হাতে আবার ক্ষমতা তুলে দেন, তাহলে কি হবে? বিএনপি এক সময় এমন হবে যে বিএনপি তার আকাম ঢাকার জন্য বা ক্ষমতা আসার জন্য সে আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবে। দেখেন 75-এ কিন্তু একই ঘটনা ঘটেছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল, শেখ মুজিব হত্যা নিহত হয়েছিল। বাংলাদেশে ওই সময় জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান ইচ্ছে করলেই তার বিরুদ্ধে ইসলামপন্থীদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারতো। বিরোধী দল কিন্তু এদেশের ডানপন্থী আলেম সমাজ হতে পারতো। জিয়াউর রহমান কিছু বামপন্থী নেতাদের বুদ্ধিতে সেটা করে নাই। তিনি কি করলেন? তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলেন। শেখ হাসিনা আসলো 10 তারিখে, 17 তারিখে মনে হয় জিয়াউর রহমান 7 দিন পরে মারা গেলেন, তাকে উপরে পাঠিয়ে দিল। তাহলে জিয়াউর রহমানের ভুলের কারণে এদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামপন্থীদেরকে 3 নম্বর শ্রেণীতে পাঠানো হয়েছে। আপনি দেখবেন যে বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে কোনো আলেম নাই। বিএনপির গত 3 টার্মের সকল সাধারণ সম্পাদক সব বামপন্থী। মির্জা ফখরুল ছাত্র ইউনিয়ন করা, মান্নান ভুঁইয়া ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল, এবং আপনার যে খন্দকার দেলোয়ার ছিল তিনিও ন্যাপ করে ঘর করে আসছে, আমার এলাকার লোক আমি জানি। তাহলে এখনো পর্যন্ত বিএনপিতে ডানপন্থী কোনো নেতা নেই। তারা ভারতের বিরোধিতা করে ভোটের জন্য, ভারত বিরোধিতা করলে তারা এই আলেম সমাজের মুসলমানদের ভোটটা পায়, এই জন্য তারা ভারতের বিরোধিতা করে। আসলে কিন্তু তারা ভারত বিরোধী কোনো দল নয়, এবং তারা ইসলামপন্থী কোনো দল নয়, এবং বাংলাদেশের মেজরিটি মানুষকে তারা ধোঁকা দিয়ে ভোটটা নেয়। তাহলে আপনি দেখেন যে এই মির্জা ফখরুল যদি থাকে, এই মির্জা ফখরুল বলছে যে এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হতে পারে, তাহলে সে কাকে ডেকে আনবে? সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে। তাহলে এটা কি মিন করে? অর্থাৎ জিয়াউর রহমানকে যারা বুদ্ধি দিয়েছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন, এখন তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না কারা? বিএনপি যারা পরিচালনা করতেছে তারা মনে করতেছে প্রথম শ্রেণীর 5 জন যে তারেক রহমান দেশে আসলে তাদের মাতবরি থাকবে না, তারা নমিনেশন বাণিজ্য করতে পারবে না, তারা টাকা হাতিয়ে নিতে পারবে না। এই মুহূর্তে তারেক রহমান দেশে আসাটা অত্যন্ত জরুরি বিএনপির জন্য। কারণ বিএনপিতে যে আকাম করতেছে তাকে বাদ দিতে হলে তারেক রহমান যত বোল্ডলি সিদ্ধান্ত নিতে পারবে, এই মির্জা ফখরুল নেবে না। কারণ প্রতিটা চাঁদাবাজির স্থান থেকে মির্জা ফখরুল নামে প্রচুর ক্লেম আছে যে মির্জা ফখরুল বিএনপিতে ছিল বলেই আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছে। কারণ বিএনপির নেতা হিসেবে মির্জা ফখরুল
আওয়ামী লীগের জন্য সবচেয়ে নিরাপদ একজন ব্যক্তি ছিল। অর্থাৎ এটা যদি আওয়ামী লীগ যদি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়, তাহলে মির্জা ফখরুল বিএনপির নেতা হইলে এটা তাদের জন্য আর কোনো হুমকি না, এবং সেটা আজকে প্রমাণিত হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আগামীতে জাতি সিদ্ধান্ত নেবে। জাতি বলতে আমি সাধারণ মানুষকে মোটেও মিন করছি না। সচেতন যারা এই আন্দোলনটা করেছে, যারা এই মুক্তিযুদ্ধটা করেছে, যারা জীবন দিয়েছে, এবং যারা ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যারা মৃত্যুর ঝুঁকিতে থাকবে, তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী এবং এই আন্দোলনের সত্যিকারের লড়াকু সৈনিক। এবং সেক্ষেত্রে যদি আমাদের 5 বছর যায়, আমরা 16 বছর ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হতে পেরেছি, আমরা 5 বছর সময় দিতে পারবো না সংস্কারের জন্য? কেন নয়? ডক্টর ইউনূস উদ্যোক্তা মেলা করতেছে, দেখি না আমরা কতজন যুবককে তিনি প্রতিষ্ঠা করতে পারেন। তিনি তো এই প্রচেষ্টাটা সব ফর দ্য ফার্স্ট টাইম করতেছে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল গত 50 বছরে উদ্যোক্তা হওয়ার জন্য, উদ্যোক্তা হইতে বলছে, কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু করা দরকার কিছুই করে নাই, কিছুই করেন নাই। বিনা জামানতে এনজিও ছাড়া কোন সরকারি ব্যাংক আজ পর্যন্ত 1 লাখ টাকা কোন ছেলেকে সার্টিফিকেট জমা নিয়েও কি দেয় না, লোন দেয় না। অতএব আমরা দেখেছি, অতএব বেকারত্বের অভিশাপ নিয়ে ছাত্ররা ঘুরবে, চাঁদাবাজি করবে বিএনপির হয়ে, নাকি তারা নতুন কিছু খুঁজবে, এটা হচ্ছে এখন আমাদের সময়ের ব্যাপার। আর আমরা এই জনগণ, অবুঝ জনগণকে, আমার ছেলে যদি বাচ্চা থাকে, সে যদি ওই আগুনে হাত দেয়, হ্যাঁ, আমি কি তাকে হাত দিতে দেবো? না, আমি তাকে সেখান থেকে ফিরিয়ে আনবো। তো এই সাধারণ মানুষ তার ভুল ভোট প্রয়োগ করে একটা বাজে অবস্থা সৃষ্টি করবে, সেটা জেনেও তো আমরা তাদেরকে ক্ষমতা দিতে পারি না। বরং আমার মনে হয় যে আমাদের উচিত জনমত তৈরি করা, যে না, সংস্কার হবে, পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট হবে, পলিটিক্যাল পার্টির ফান্ড নিশ্চিত করতে হবে, প্রতিটা নেতার অর্থের উৎস প্রতি বছর বছর তাকে দিতে হবে। যে রিজভী গত 15 বছরে কোনো কাজ করলো না, রিজভীর ফ্যামিলি কিভাবে চলে, বা সে যদি পার্টি হোল টাইমার হয়, কমিউনিস্ট পার্টির মতো, আমার আপত্তি নাই। জামাতে যারা প্রধান দায়িত্ব পালন করে তারা হোল টাইমার, তাদের পার্টি তাদের ফ্যামিলি চালায়, সেরকম হলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সে অবৈধভাবে টাকার নেবে, বাট নেবে। আমানুল্লাহ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি থাকা অবস্থা তার বিড়ি খাওয়ার টাকা ছিল না, সে এখন কয়েক হাজার কোটি টাকার মালিক, দৃশ্যমান কোনো তার ব্যবসা নাই। আপনি খায়রুল কবির খোকন জীবনে কোনোদিন চাকরি করে নাই, ব্যবসা করে নাই, তাহলে সে এই শত শত কোটি টাকার মালিক হলো কিভাবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের থেকে এমপি প্রার্থী ছিল, আমরা শাহবাগে যাইয়া পিজি হাসপাতালে চাঁদাবাজি করতাম, এটা আমরা জানতামই না যে আমরা এই ছাত্র নেতার পিছনে এসে দাঁড়ায় থাকি, মানে এখানে হলো মার্কেট দখল করি। 3 বছর পর আমি বুঝতে পারলাম যে আমরা এখানে তো চাঁদাবাজি করি। অর্থাৎ প্রতিটা ছাত্র মাহবুব ভাই দলের নেতা আপনাকে আমি রাজনীতি ইন্টারাপ্ট করি একটু। মাহবুব ভাই, বলেন। হ্যাঁ, আপনি যে বললেন বিএনপির ফিরিস্তি দিলেন, বিএনপি যদি বলে যে মীর কাসেম আলী 24,000 কোটি টাকার মালিক কেমনে হয়েছে, জামাতের হ্যাঁ, আমি আছি। মীর কাসেম এই আলী যে কোষাধ্যক্ষ, এটা এটা 22,000 কোনো উত্তর কোটি দিতে আপনি টাকার, পারবেন? হ্যাঁ হ্যাঁ, মীর কাসেম আলীর 22,000 কোটি টাকার 1 টাকা কালো টাকা আওয়ামী লীগ সরকারও ধরতে পারেনি। এবং 22,000 কোটি টাকায় তার বিভিন্ন ট্রাস্ট, বিভিন্ন কোম্পানি এবং এর মাধ্যমে তৈরি করা, এবং ঘটনা তো প্রতিটা এখানেই, টাকার, ট্রাস্টে টাকা হ্যাঁ কোত্থেকে আসছিল? ওই যে হ্যাঁ আপনার হ্যাঁ, আমি বলছি। রাবি ইসলামী, তারপর বাইরের থেকে না না মিডল না ইস্ট না, থেকে যত টাকা আসছে, মীর কাসেম ওইগুলো আলী তো তো ইসলামী ওনারা ব্যাংকের প্রতিষ্ঠাতা। জামাত ইসলামের কোষাগারে আসছে, তাই না না? না, আমি বলি, একটু একটু ক্লিয়ারিফাই করি। আচ্ছা বলেন, আপনি আপনি একটু ব্যাখ্যা দেন মীর কাসেম এটার। আলী, মীর কাসেম আলী সর্বশেষ উনি ওই ওনার যে জাহাজ শিপ ছিল, যেটা ক্রুড অয়েল আনতো মিডল ইস্ট থেকে, সেটা আওয়ামী লীগ সরকার কনফিসকেটেড করে, এবং সেটাকে কেউ দাবি করতে পারে না তার ফ্যামিলি থেকে ভয়ে, এবং সেটা সর্বশেষ সরকার 8 কোটি টাকায় বিক্রি করে দেয়। যেই মানে ফার্মের মাধ্যমে ওই ক্যাবিন ক্রু ছিল, ক্যাপ্টেন ছিল, তাদের মানে 4 কোটি টাকা পাওনা বাকি ছিল। এবং এটা দিয়ে মিডল ইস্ট থেকে $28 পার ব্যারেল তেল বাংলাদেশে আমদানি করতো। মীর কাসেম আলীর জাহাজ যখন করে ফেলে, জব্দ করে সিজ করে ফেলে, তখন চাইনিজ কোম্পানিগুলো $32 আনা শুরু করে। পরবর্তীতে মনে হয় এটা $35 পর্যন্ত উঠছে। অর্থাৎ বাংলাদেশের তেলের প্রাইস হাই হওয়ার কারণ কি? মীর কাসেম আলীর উদ্যোক্তা হবার অন্যতম কারণ হচ্ছে যে তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, এবং ইসলামী ব্যাংক আপনার জানার মধ্যে যদি জেনে থাকেন তাহলে মিডল ইস্টের অনেক আরব আরব কিন্তু এটার মধ্যে ইনভেস্ট করেছিল। অর্থাৎ মীর কাসেম আলীর মিডল ইস্টের যে কানেকশন, এটা খুব স্ট্রং ছিল। আর সেকেন্ড হচ্ছে, মীর কাসেম আলীর কথায় ইনভেস্ট করার মতো খুব অনেক লোক ছিল।
তো আমি ওই ফার্মে থেকে জানতে পারলাম যে মীর কাসেম আলীর নিজস্ব কোনো অর্থায়ন ছিল না। তিনি যে ব্যবসা পরিচালনা করছে এটা হচ্ছে কি, তাকে বিশ্বাস করার মতো অনেক লোক ছিল। মীর কাসেম যদি বলতো যে এই ধরনের একটা ব্যবসা করা যায়, তাহলে তার ওখানে চোখ বুঝে 200-400 কোটি টাকা দেওয়ার মতো বহু লোক ছিল, যারা মীর কাসেম আলী যদি বলতো এটা বিজনেস করা যাবে, তাহলে তারা ইনভেস্ট করতো। তারা কি করতো, মীর কাসেম আলীকে ওইখান থেকে একটা শেয়ার দিত, যে 10টা শেয়ার 10 কোটি টাকার। এখানে সে ইনভেস্ট না করে, যেহেতু সে এখানে মেধা করতেছে, উদ্যোক্তা, ওই হিসাবে এখানে 11টা শেয়ার করলাম, একটা শেয়ার মীর কাসেম আলীর। তো মীর কাসেম আলীর বাকি যে টাকা এবং সম্পদ যা অর্জন করেছে, দেখুন আপনি যে ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, এটা কিন্তু ইবনে সিনা কিন্তু দখল করতে গেছিল সরকার। আমাদের সিংগাইরে ইবনে সিনার নামে একটা নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল একটা কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠা করছে মীর কাসেম আলী। সেটার সামনে জায়গা দখল করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হয়েছে, এখনো আছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটা। মানে মীর কাসেম আলী জায়গা কিনছে, তার জায়গা দখল করে নিয়ে পরবর্তীতে ওই জায়গা দখল করতে পারেনি কেন, কারণ ওটা ট্রাস্টের আন্ডারে। যেমন দিগন্ত মিডিয়া এবং দিগন্ত পত্রিকা, এটাও কিন্তু মীর কাসেম আলী প্রতিষ্ঠিত। তো এগুলো বেশিরভাগই মীর কাসেম আলীর ব্যক্তিগত সম্পদ নয়, তারা বেশিরভাগই ট্রাস্ট প্রপার্টি। এক, আর সেকেন্ড হচ্ছে যে তিনি যেই সম্পদ অর্জন করছেন তার প্রতিটা ট্যাক্স দেওয়া সম্পূর্ণ বৈধ সাদা টাকা। এজন্য আওয়ামী লীগ সরকার কখনোই তার কোনো টাকা অবৈধ বা মীর কাসেম আলীর টাকা কালো টাকা, এটা কখনো কেউ উল্লেখ করতে পারে নাই। কেরোসিন বা তিনি প্রতিষ্ঠা করছেন, রাবেতা তিনি তার ডাইরেক্টর, মানে তার ওয়াইফ ছিল রাবেতা, যে ইয়েটা ছিল সেটা তো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিত মানুষকে। তো তিনি কোনো খাতের টাকা কোনো খাতে কখনোই ট্রান্সফার করেন নাই, যে রাবেতা নাকি থেকে টাকা নিয়ে তিনি নাকি নাকি আওয়ামী লীগও সেখান থেকে মীর কাসেম আলী থেকে একটা পার্সেন্টেজ নিছে, যে কারণে আওয়ামী লীগ সবসময় চুপ ছিল। না না না, মীর কাসেম আলী যখন যুদ্ধাপরাধের দায়ে আটক হয়, তখন তার বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজন ঢুকে বিভিন্ন ভাবে তার জমি দখল করছে। এরকম হয়েছে যে আমাদের মানিকগঞ্জ টাউনে তার জমি ইশরাক, এই আওয়ামী লীগের নেতারা এরা দখল করে ফেলছে। হ্যাঁ, মেডিকেল বললাম না যে তিনি হাসপাতাল করছে এবং নার্সিং ইনস্টিটিউট, সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে ফেলছে। বুঝতে পারছেন? এগুলো তো আমরা জুলুম তো আমরা দেখছি। এবং মীর কাসেম আলীর 22,000 কোটি টাকার যে প্রপার্টি গড়ছিল, এটা বিভিন্ন ট্রাস্ট এবং কোম্পানির নামে, তার ব্যক্তিগত সম্পদ এখানে খুবই কম। শেয়ার যদি দেখেন তাহলে ব্যক্তিগত সম্পদ এখানে তার খুব বেশি না। কিন্তু তিনি একজন ভালো উদ্যোক্তা ছিলেন, তিনি ব্যবসা বুঝতেন, আন্তর্জাতিক ব্যবসা বুঝতেন। এবং আপনাদের জানা থাকার কথা যে কুরবানির মাংস বাংলাদেশে বিনা পয়সায় ওই মাংসটা সৌদি সরকার দিত। তো বাংলাদেশে এনে এই মাংসটা তার নিজস্ব খরচে এনে বাংলাদেশে বিতরণ করতো বিনা পয়সায় গরিব মানুষের মাঝে। মীর কাসেম আলীর পরে এই মাংসটা কিন্তু এখন বাংলাদেশে আনে না, কারণ এইটা। তো বেশ কিছু কাজ তিনি করতেন। আমরা আমাদের মানিকগঞ্জে তো অনেক মাংস বিতরণ হইতো, আমরা জানতাম এটা বিনা পয়সা অনেক গরিব মানুষকে এই সুবিধাটা উনি দিত। অর্থাৎ সৌদি আরবের কোরবানির মাংসটা বাংলাদেশে আনতো। তো কেআরএস বা উনি গঠন করছে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, দুইটাই কিন্তু উনার ব্রেন চাইল্ড, উনার মাথা থেকে তৈরি করা এগুলো। ওনার কোয়ালিফিকেশনটা কি জানেন নাকি? হ্যাঁ, ওনার কোয়ালিফিকেশন কি? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, অনার্স মাস্টার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1977 সালে উনি শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। উনি চট্টগ্রামেই বড় হয়েছে, ওনার বাবা ওখানে চাকরি করতো সেই সুবাদে। এবং উনি খুবই মেধাবী লোক ছিল, মানে ব্যবসায়িক ক্ষেত্রে উনি অর্থনৈতিক বিষয়গুলো খুব ভালো বুঝতো। এইটা হলো ব্যাপার। এখন ওনাকে মারা টার্গেট, মেইন টার্গেট ছিল যে উনি জামাতকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। আচ্ছা, তো এখন আপনি কি মনে করেন না যে এই গণ অভ্যুত্থানে আহ, আসিফ নজরুল স্যারের এবং ওয়াকার সাহেবের ভালো একটা ভূমিকা ছিল? হ্যাঁ, না হয় এই দেশ আমি তো সিরিয়া হয়ে যেতে পারতো। না হ্যাঁ, না না, ওয়াকার সাহেব যদি চাইতো এদেশে 150 পরে আর কোনো ছেলে মারা যাইতো না, ওয়াকার সাহেব যদি চাইতো। ওয়াকার সাহেব ক্ষমতায় আছে, এই জন্য অনেকে ওনার বিরুদ্ধে মুখ খুলতেছে না। ওয়াকার সাহেব প্রথম দিন ঘুরতে যে উনিও কিন্তু অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কথাই বলছেন। পুলিশের আইজি যে কথা বলছে, ওয়াকার সাহেব প্রথম দিন সেই কথাই বলছে। ওয়াকার সাহেব বাধ্য হয়েছে, শেখ হাসিনাকে তিনি এক্সিট দিচ্ছেন। 526 জন ভিআইপি আওয়ামী লীগার দেশ থেকে ওনার প্রোটোকলে বেড়ে গেছে।
আরাফাত রহমান তো পুলিশের কাছে অ্যারেস্ট ছিল, তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে, আদালতে ওঠানো হয়েছে, তারপরে তিনি কিভাবে বেরিয়ে গেলেন? হাসান মাহমুদ অ্যারেস্ট হয়েছে, আটক হয়েছে, তারপরে কিভাবে উনি বেলজিয়াম চলে গেলেন? এই প্রশ্নের জবাব কি সেনা প্রধানকে দিতে হবে না? ওয়াকারের জায়গায় যদি যত সেখানে আজিজ থাকতো তাহলে কি এই গণ অভ্যুত্থান হতে পারতো? আজিজ কেন, আজিজের বাপও যদি থাকতো, ইন্ডিয়ান আপনি দেখছেন না যেদিন 5 আগস্ট রাত্রে ইন্ডিয়ান পুলিশ এবং বিভিন্ন বাহিনী বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন ছাড়া পার হয়ে গেছে, আপনি দেখছেন না ভিডিও? হ্যাঁ, তো এটা তো অনেক আগে থেকেই ছিল। হ্যাঁ, অনেক যে আগে ছিল, কারণে কিন্তু 14 বছর, যে কারণে 14 বছর ধরে আওয়ামী লীগ শাসন করছে। শুধু না, শুধু তাই না, 14 শুনেন, বছর ধরেই ছিল। বাংলাদেশের ওয়াকারের সাথে জুনিয়র লেভেলের যে অফিসাররা ছিল তারা সবাই বিট্রে করছে। হেলমেট অডিটোরিয়ামে যে লাস্ট তাদের মিটিংটা হয়, সেই মিটিং এ ওয়াকারকে সমর্থন করার মতো কেউ ছিল না। ওয়াকারকে সমর্থন অর্থাৎ শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো আর্মি অফিসার তিনি পান নাই, যে কারণেই আর্মি কিন্তু নামাইছিল বিশেষ কি বলে কারফিউ জারি করছিল। আপনার কি মনে হয় না যে কারফিউ জারি দেওয়া যদি তারা মানাইতে পারতো তাহলে তারা মানাইতো? ওয়াকার কিন্তু সেটা চেষ্টা করছে। কেন তিনি 3 দিন সময় নিল? রাস্তার মধ্যে প্রতিনিয়ত গুলি খেয়ে ছাত্ররা মারা যাচ্ছে, আর উনি তখনও মিটিং করে, তখনও আওয়ামী লীগকে উনি সেভ করে। ওই লাস্টের 3 দিনে তো 1,500 লোক মারা গেল, তো লাস্টের 3 দিনে কেন উনি সময় নিল? উনি হ্যাঁ, কি 3 দিন আগে যদি সিদ্ধান্ত নিয়ে প্রাপ্ত শেখ হয়ে হাসিনাকে সে পতন যদি সে ঘটাইছিল? যদি চাপ, সে যদি 5 তারিখও যদি সে যদি গোলাগুলি শুরু করতে বলতো, তার সাঙ্গপাঙ্গ, তার আন্ডারে তো অন্তত 10 জন সেনা সদস্য ছিল। ওই 10 জনই মারা যেত। হ্যাঁ, ওই দশ 10 জন জনই মারা যদি যেত। গোলাগুলি শুরু করতো তখন কি করতো? উনি উনি কি টিকে থাকতে পারতো? উনি নিজেও তো মারা যেত। উনি এটা বুঝতে পারছে। উনি ক্যান্টনমেন্টে যেখানে উনি বলছে আমরা ছাত্রদেরকে গুলি করব না, সাধারণ মানুষের বিপক্ষে না, এই ওয়াদা দিয়ে উনি বেরিয়ে আসছে। উনি তো ওইটা রাজি না হলেও ওখান থেকে উনিই বেরোতে পারতো না। আপনি কি মনে হয় ওয়াকার সাধারণ মানুষের জন্য এটা করছে? জীবনেও না। সে তার আত্মীয়কে সেভ করছে। নর্মালি এই ধরনের পতনের পর কি হয়? শেখ হাসিনাকে ছিঁড়ে খেয়ে ফেলা উচিত ছিল। শেখ হাসিনা তো ওই দিনই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, আওয়ামী লীগের নেতাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। ওইটা কেন হলো কারণ না? সে একটা তাকে একটা সেফ এক্সিট দিছে, কারণ বাংলাদেশের মানুষকে একটা কেন safe exit। আপনি এটা দোনো 3 দিন পক্ষ আগে থেকে কেন এই একটা, সিদ্ধান্ত দোনো না পক্ষ না থেকে না 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 একটা আপনি মীমাংসা করা হয়েছে। না, না আপনি হলে তো এই আরো মানুষ মরতো, 2500, না হলে তো বিএনপি বলতেছিল যে হাজার হাজার আপনি মানুষ আরো মরতো। না না আপনি কেন আরো 3 দিন আগে কেন সিদ্ধান্ত নিলেন না কেন? আপনি প্রতি ঘন্টায় 20 জন 30 জন করে মানুষ মারা যাচ্ছে। সে শেখ হাসিনা সময় নিছে, পুলিশ বাহিনীর প্রধান বলছে আমি একাই এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। পুলিশ 3 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে। পুলিশ যখন ব্যর্থ হয়েছে, থানায় আক্রমণ হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, সে কিন্তু নিজে করে নাই, কিন্তু পুলিশ বাহিনীকে সময় দিছিল যে তোমরা যদি করে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে পারো করো। যখন পুলিশ বাংলাদেশের থানা থেকে পালিয়ে গেছে তখন ক্র্যাক ডাউন করছে সে, শেখ হাসিনাকে ডাউন করছে, স্টেপ ডাউন করেছে। পুলিশ বাহিনীকে সফল হওয়ার জন্য সময় দিয়েছিল ওয়াকার। এটা আমার এই ডিসকোর্সটা আলোচিত হবে আরো পরে, আপনি দেখেন। সে আর 3 দিন আগে যদি ইন্টারফেয়ার করে তাহলে কমপক্ষে 1500 জীবন বেঁচে যায়, কমপক্ষে 20,000 পোলাপান কম আহত হয়। আচ্ছা, এখন মনে করেন সমন্বয়করা প্রোক্লেমেশনের নামে ওরা চাচ্ছে একটা বিপ্লবী সরকার তৈরি করুক। হ্যাঁ, তো বিপ্লবী সরকার যদি ওরা তৈরি করতে পারে, যদিও এটার বিএনপি সমর্থন, সময় বিএনপি আর জামাতের সমর্থন পাবে না। হ্যাঁ, তো যদিও এরা করে, আসলে দেশটা চালাবে কারা? দেখেন, রেভলিউশন হয়েছে, রেভলিউশনের একটা প্রোক্লেমেশন থাকবে, এটা খুব স্বাভাবিক। আপনি রুশ বিপ্লব যদি দেখেন সেখানে দেখবেন যে অক্টোবর বিপ্লবের এটা একটা, তো বিপ্লব, বিপ্লব তো ঘোষণা দিয়ে বিপ্লব হয়, এটা তো ঘোষণা দিয়ে বিপ্লব হয়নি, এটা তো ওরা অ্যাকসেপ্ট করে নিছে যেটা বিপ্লব না, এটা তো। আরে ভাই 9 দফা দাবি যখন আসে 9 দফায় থেকে 1 দফায় নামে, এটা বিপ্লব নাকি? আপনি এটাকে যদি বিপ্লব রেভলিউশন না করেন, আমরা কি সংবিধান মেনে আসছি? এক্সিস্টিং সংবিধানকে মেনে আমরা ক্ষমতায় আসছি এখন বর্তমান সরকার? এক্সিস্টিং না সংবিধানকে তো মেনেই তো চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি বানানো হয়েছে এবং ওর না আন্ডারে সব না করা হয়েছে। না না ভুল বললেন। এক্সিস্টিং সরকার যদি, এক্সিস্টিং সংবিধান যদি মানেন তাহলে এই সরকার অবৈধ। আর যদি আপনি মনে করেন যে ফ্যাসিস্টের পরাজয় হওয়ার পর যেটা হয়েছে এটা বিপ্লব, তাহলে সংবিধান এখানে অকার্যকর। তো তাহলে সংবিধান ওটা অকার্যকর হলে তাইলে রাষ্ট্রপতির শপথ নেওয়া, রাষ্ট্রপতির আন্ডারে শপথ নেওয়ার মানেটা কি? রাষ্ট্রপতির শপথ নেওয়া, আপনি একটা সিস্টেম ফলো করছেন, আপনি এখন যেটা করতেছেন
এইটা হবে নতুন সংবিধান। আপনি রাখতে পারেন এটা, যে হ্যাঁ রাষ্ট্রপতি আমরা নির্ধারণ করছি, এই রাষ্ট্রপতি যে আগের রাষ্ট্রপতি তা না, আপনি তারা রাখছেন এই জন্য সে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির মাধ্যমে আপনি এখন নিয়ম করলেন যে আমরা তার অধীনে সংবিধান নিয়ে আমরা শপথ করে আমরা দায়িত্ব শুরু করবো, এটা সিস্টেম আমরা ইভলভ করলাম। আগে ছিল কি ছিল না এটা ম্যাটার না তো। তো এখন আমি আপনার কি এখন মনে যেটা হয় এই যে প্রোক্লেমেশনের পরে কি হতে যাচ্ছে? প্রক্লেমেশনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের গতি বেগবান হবে। অনেকে এটাকে কিংস পার্টি বলতেছে, কিন্তু কিংস পার্টি না হলো নাগরিক ঐক্য, নাগরিক কমিটি নামে যে এটা হচ্ছে, এটা দ্রুত সম্প্রসারিত হচ্ছে, হতে থাক। আমরা মনে করি যে বিএনপির এগেনস্টে একটা শক্ত অবস্থান আসতে হলে বাকি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো হ্যাঁ, আমরা বাসার যদি সবাইকে নতুন ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু এটা লিড কে দিবে? এটা লিডটা কে দিবে? এটা লিড কে দিবে? হ্যাঁ, সে কি এখন আমি যদি প্রধানমন্ত্রী হওয়ার মতো ক্যাপাসিটি আছে? তাদের কি কোনো না, ওদের সোর্স অফ ইনকামটাই বাকি? আমি আপনাকে বলি, আপনি কেন ভাবতেছেন যে ছাত্রদের মধ্যে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? আমরা কি বিপ্লব পরবর্তীতে 2 জন উপদেষ্টা 3 জন উপদেষ্টা হয়েছে ছাত্রদের মধ্যে থেকে? প্রফেসর ডক্টর ইউনূস কি বিপ্লবের মধ্যে ছিল বা আন্দোলনের মধ্যে ছিল না? কিন্তু আমরা তো বেছে নিয়ে আসছি। হুম। অর্থাৎ এখানেই হচ্ছে মেধাবী যোগ্যতা সম্পন্ন লোক যারা রাজনীতির পচা কাদা গায়ে লাগিয়ে আগাইতে পারে না, এই ধরনের বহু মেধাবী লোক আছে যাদেরকে আমরা মন্ত্রী এবং এমপি বানাতে পারবো, এই আমরা যদি এ ধরনের সরকার গঠন করতে পারি। অর্থাৎ অনেক মেধাবী লোক আছে, কিন্তু সে কাউকে হত্যা করতে পারবে না, মাস্তান পালতে পারবে না, কালো টাকা প্রদর্শন করতে পারবে না, সেই লোকগুলো কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসবে না। তারা কিন্তু রাজনীতিবিদ হিসেবে সফল হতে পারবে না। কিন্তু ছাত্ররা যদি সফল হতে পারে, তাহলে এই ধরনের বহু ভালো ভালো জ্ঞানী গুণী লোক আছে যাদেরকে আমরা ভালো পলিসি মেকার, তাদেরকে কিন্তু আমরা সরকার গঠনে পাবো। আমি মনে করি না যে সরকার যারা উপদেষ্টা নিয়েছে সবাই খুব ভালো পারফর্মার, বাট এদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোটামুটি স্বচ্ছ এবং কম্পারেটিভলি মেধাবী লোক আসছে, কম্পারেটিভলি। এখন আপনি যদি মনে করেন যে এই রেজওয়ানা চৌধুরী খুব ভালো মেধাবী, মনে হচ্ছে না, সেটা তার কিছুটা দুর্বলতা থাকে, কিন্তু এই মহিলাটা কিন্তু সৎ, এটা তো আপনি মানতে হবে। মমতাজের চেয়ে তো এই মহিলা অনেক গুণ ভালো, আপনি তো এটা মানবেন। যথেষ্ট সুন্দর করে কথা বলে, গুছাই কথা বলে, বুঝার বা মতো করে আপনি হ্যাঁ অ্যাডভোকেট অপু উকিল বা বিএনপির আশরাফিয়া পাপিয়া, নীলুফা চৌধুরী, এদের চেয়ে তো অনেক মার্জিত ভদ্র এবং জ্ঞানী লোক। সে পরিবেশ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে। আদিল আদিলুর রহমান, সে শাপলা চত্বরে 63 জনের নাম ঠিকানা প্রকাশ করছে যাদেরকে 5 মে হেফাজতের আন্দোলনে হত্যা করা হয়েছিল, এজন্য তাকে গুম করে ফেলা হয়েছিল আদিলুর রহমানকে। তিনি মানবাধিকার কর্মী। তাহলে সেই লোকটা নিঃসন্দেহে এই মুহূর্তে রাষ্ট্রকে তার সার্ভ করার সুযোগ পাচ্ছে। হয়তো ডাইনামিক লিডার অনেকেই আসতে পারে না, এটা সত্য, কিন্তু সেটার একটা সংমিশ্রণ ঘটবে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন দাঁড়াতে পারে। এই বৈষম্য বিরোধী আন্দোলন তো একটা বিশাল ফোর্স। ভাই তারা তো আসলে একটা লিডার আসতে হলে তো আমি ইন্টারাপ্ট করি, এই যে আপনার তো ম্যান্ডেট নিয়ে আসতে হবে ভাই, জনগণের ম্যান্ডেট ছাড়া তো হবে না। জনগণের ম্যান্ডেট তো মাস্ট লাগবে। আপনি তো এখন ডক্টর জনগণের কামাল ম্যান্ডেট। হোসেনের মতো মানুষ কোনোদিন ইউনিভার্সিটির চেয়ারম্যান হইতে পারবে না। আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ, কিন্তু উনি তো অনেক 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 ভাই যোগ্য লোক, তাই না? হ্যাঁ, আমরা তো এই তো এখন সুযোগটাই তো তৈরি মনে করেন করতেছি। এই যে এখন সংস্কার করতে হবে, যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে, ওখানে ভালো লোক এই আনতে হবে, সংস্কার ওই প্রক্রিয়ার আমরা তো মাধ্যমে আনতে হবে, বুঝছেন? দেখেন, বিএনপি কিন্তু আপনার এই ধরনের কোন লোককে স্পেস দেবে না। বিএনপির প্রতিটা থানা জেলায় যেসব লোক গত 10 বছর 15 বছর ধরে, ভালো হোক খারাপ হোক বা 2 প্রজন্ম ধরে বিএনপি কে সার্ভ করতেছে, বিএনপি তার বাইরে যে একজন ভদ্রলোক ভালো মানুষকে, অক্সফোর্ড গ্রাজুয়েট কে কিন্তু সে এমপি নমিনেশন দেবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, দিবে না, সেটা এখন কিন্তু আপনাকে করতে হবে যে সংস্কার করতে হবে, দলের মধ্যে সংস্কার করে এইভাবে এই নিয়ম নীতি বিএনপি করেই আনতে হবে। সিদ্ধান্ত বিএনপি সিদ্ধান্ত নিছে যে তারপর তারা সংস্কার হবে না। বিএনপি সিদ্ধান্ত নিছে তারপর তারা ওদের মধ্যে সংস্কার হবে না। গণতন্ত্র কোনো চর্চা নাই, গণতন্ত্র চর্চার প্রক্রিয়াটা এখানে সংস্কার মেইন করা দরকার ছিল যে এই উপদেষ্টা তো এই জিনিসগুলা কিছু আইন করে দেওয়া আর দরকার। আজকে দলগুলো কিছু এক- আইন না করার কারণে আজকে এই অবস্থা, বুঝছেন? এখন হচ্ছে কি, ওপেন হয়ে গেছে, ওপেন আপনি রাখা যাবে না, আপনি আইন এখন করে ওপেন দেবেন, রাখা যাবে না কোনো ক্ষেত্রেই। এখন বিএনপি এগুলোকে ক্ষমতায় আসবে, বাইন্ডিং সাথে আনতে সাথে হবে চেঞ্জ করবে। এগুলো। এখন এখন আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী এই ফোর্সটা যদি কাজ করে, সাথে যদি অন্যান্য দল, জামাত বা ছোটখাটো যা দল আছে সবাই যদি একসাথে হয়ে অন্যান্য ইসলামিক দলগুলো সহ যদি একত্রিত হতে পারে, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, সবাই যদি এক হয়, তাহলে কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসো ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, তাহলে তারা একটা ভালো বিরোধী দল পাবে, যাদের জন্য কি বিএনপি একচ্ছত্র ভাবে, এক নায়কতান্ত্রিক ভাবে ফ্যাসিজম কায়েম করতে পারবে না।
আর যদি বিএনপি তার অবস্থান পরিবর্তন না করে পরবর্তী 5 বছর পর বিএনপি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। আমার কাছে মনে হয় যে বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যদি আসো, ডেফিনেটলি 5 বছর যদি চালায় তারা, মানে নিঃসন্দেহে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ হচ্ছে জামাতের রাজনীতি এতদিন কিন্তু পাবলিক খায় নাই। কারণ মাঠে মানুষ দুইটা চিন্তা করতে হয়, আওয়ামী লীগ নয় বিএনপি, যে আর মানুষ বাংলাদেশের মানুষকে ভালো মন্দ এটার আগে নির্বাচনে চিন্তা করে যে আমি কাকে ভোট দেবো, সে জয়ী হবে কিনা, সম্ভাবনা কার বেশি। কিন্তু এখন কিন্তু জামাতের ভোটের যে ঘাটতি ছিল, জামাত অনেক দূর আগাইছে। এখন যে বৈষম্য বিরোধী সহ অন্যান্য যে ওয়ার্ক ফোর্স গুলো আছে, তারা যদি ঠিক মতো কাজ করে তাহলে বিএনপির বিরুদ্ধে একটা ভালো অবস্থান, একটা সম্মিলিত অ্যালায়েন্স তৈরি করা সম্ভব। বিএনপি কে একা কারো পক্ষে ভোটে মোকাবেলা করা সম্ভব হবে না। কিন্তু যদি একটা মানে অ্যালায়েন্স তৈরি হয়, সেটা কিন্তু একটা বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে। এবং আমার কাছে মনে হয়েছে যে দেশে বিদেশি মেধাবী, যেমন কি বলে যে জামাত একটা কাজ করতেছে, তারা বিদেশে তাদের যে ভালো ভালো জনশক্তি ছিল, ম্যান পাওয়ার ছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশে তারা রেগুলার বেসিসে আনতেছে। তার মধ্যে মিজানুর রহমান আজহারি, দেলোয়ার সাইদি সাবস্টিটিউট না, বাট সে কিন্তু একটা ভালো রোল প্লে করতেছে। হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মির্জা গালিবকে তারা নিয়ে আসছে, শিশির মনির সহ এরকম আরো তাদের অনেক জায়গার লোকজন যারা বিদেশে এতদিন ছিল বা বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট ছিল, তাদেরকে তারা মানুষের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। নবডি নোজ যে তারা এই ভালো ভালো এরকম ক্যান্ডিডেটকে, এরা কিন্তু প্রশিক্ষিত, রাজনৈতিক ভাবেও সফল, এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আবার প্লাস তারা এমনিতেও তাদের কার্যক্ষেত্রে বেশ মানে দক্ষ। তো এই ধরনের মানুষ যখন তারা পরিচয় করে দিবে, যে একটা ছেলে শিবির করছে, সে হাওয়ার্ড ইউনিভার্সিটির টিচার, আরেকটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল করছে, সে তার স্ট্যান্ড করা ছাত্র, সে পাশই করতে পারে নাই। মানুষ কিন্তু এই কম্পারিজন গুলো করবে। আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্র দলের সভাপতি ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব হারানো ছেলে। আকরামুল হাসান মিন্টু, সে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিল, আমার হলের সভাপতি ছিল, বঙ্গবন্ধু হলের। সে কিন্তু ডাবল স্ট্যান্ড করা ছাত্র। শেষ পর্যন্ত কিন্তু তার মানে মনে হয় অনার্স করতে হয়েছে 6 বছরে, কোন রকমের টাইনা মাইনা পাস করে বেরিয়ে গেছে 2-3 বার ফেল করার পর। তো এখন এই কম্পারিজন গুলো একসময় মানুষ করতো না, কিন্তু এখন মানুষ করছে। আর বৈষম্য বিরোধী আন্দোলন যারা করতেছে তারা টোটালি ফ্রেশ, তারা রেভলিউশনের চিন্তা করে, তারা কিন্তু এত সহজে করাপ্টেড হতে চাইবে না। তো আমরা মনে হয় যে ওদের ভবিষ্যতে ভালো রাজনীতির দিকেই যাচ্ছি এই দিক দিয়ে। এবং বিএনপি কে এই মুহূর্তে ভোটে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, কিন্তু বিএনপির সামনে কতগুলো টার্গেট দিয়ে দিতে হবে, যেগুলো ওভার লুক করে বিএনপি টিকে থাকতে পারবে না। যে কারণে বিএনপি কে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। বিএনপি কে চ্যালেঞ্জ করতে হবে যে তোমার ক্যান্ডিডেট বেশি যোগ্যতা সম্পন্ন, নাকি তোমার বিপরীতে অন্যান্য দলের যে ক্যান্ডিডেট দিচ্ছে তারা বেশি যোগ্যতা সম্পন্ন। কে ভারত ওরিয়েন্টেড, বিএনপির লোকজন কি ভারতের প্রতি আনুগত্যশীল বেশি, নাকি ভারতের কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নেতৃত্ব দেবে তারা বেশি স্ট্রং। এই জিনিসগুলো আমাদেরকে সুস্পষ্ট করতে হবে। বাংলাদেশের পাবলিক ওরিয়েন্টেড, অর্থাৎ প্রপার্টি লাইনের নিচে যে ইয়ে আছে, যাদেরকে কেউ কোনোদিন টাচ করে নাই, এদেরকে নিয়ে পলিসি ডিবেট, এই যে আমরা যে ডেমোক্রেটিক প্রসেসটা করতেছি, আমাদের উচিত নির্বাচন যত আগে আসবে 3 দল 5 দলের ক্যান্ডিডেটকে ডেকে এনে বিভিন্ন জায়গায় ডিবেটের আয়োজন করা দরকার। যে ক্যান্ডিডেটদের যোগ্যতা কি, প্রথমত কেন সে বেস্ট ক্যান্ডিডেট, সেখানে হচ্ছে সে নির্বাচিত হইলে তার পলিসি কি কি হবে, নির্বাচনী ম্যানিফেস্টেশন দিতে হবে, রাস্তায় কি মানুষ ঘুমাবে কিনা, বা খাদ্যহীন মানুষ থাকবে কিনা, অপরাধ প্রবণতা বাড়তেছে এটা আনএমপ্লয়মেন্টের জন্য, সোশ্যাল সিকিউরিটি দিবে কিনা, রাষ্ট্রের সংবিধান। দেখেন বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদার কোনো কিন্তু স্থান নাই। আপনি যদি সমাবেশ করার অধিকার না পান, তাহলে আইন আপনাকে সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে। কিন্তু 70 বছরের একজন বৃদ্ধা যদি না খেয়ে থাকে, আইন অনুযায়ী কিন্তু সে কোর্টে যায় সরকারকে বিবাদী করে মামলা করতে পারবে না যে আমি 70 বছর বয়স, কাজ করতে পারি না, আমার 2টা চোখ অন্ধ, রাষ্ট্র আমাকে খেতে দিতে বাধ্য। বাংলাদেশ সংবিধানে কিন্তু এই অধিকার আপনাকে দেয় নাই। অর্থাৎ শেখ মুজিব এই জন্যই বাধ্য ছিল না কাউকে খাবার দিতে, খালেদা জিয়াও ছিল না। এই পর্যন্ত কোন সরকার আসে নাই যারা সংবিধান পরিবর্তন করে এটা লিখছে যে আমার রাষ্ট্রের মানুষ বিনা চিকিৎসায় যদি রাস্তায় মারা যায়, আমি তার চিকিৎসা করাইতে বাধ্য। একজন মানুষ বিনা খাবারে বস্ত্রে যদি শীতের মধ্যে ঠকঠক করে মারা যায়, সেই পরিস্থিতি পরে আমি তাকে খাদ্য এবং আশ্রয় দিতে বাধ্য। কেন থাকবে না একটা স্বাধীন দেশে?
একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, একটা শিশু দুধ পাচ্ছে না, তার দুধের নিশ্চয়তা একটা রাষ্ট্র দেবে না, সেই সংবিধান কি দেশের সংবিধান হইতে পারে? আমরা এই পর্যন্ত আমি ভেবে এটা অবাক হই যে ফান্ডামেন্টাল রাইটস বলতে সংবিধানে কোডিফাইড করে সেটা আইনগতভাবে প্রোটেক্টেড করা হয়েছে, কিন্তু একটা শিশু দুধ পাচ্ছে না, একটা শিশু রাত্রে শোয়ার জায়গা পাচ্ছে না, রেল স্টেশনে শুয়ে আছে, তার বাপ মা নাই। অথচ আপনি রাষ্ট্রের কোন কোটি টাকা সেন্টারে খরচ করে আওয়ামী লীগের শেখ মুজিবের মোরাল তৈরি করতেছে। হ্যাঁ, শেখ দ্যাটস দ্য মুজিবের মূর্তি প্রসেস, বানানো হচ্ছে। হ্যাঁ, দ্যাটস দ্য এবং এক প্রসেস। একটা এখন আমরা শেখ হাসিনার এক একটা প্রোগ্রামে হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, বিভিন্ন নামকরণ করতে গিয়ে হাজার কোটি টাকা খরচ পদ্মা করতেছে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে 10,000 কোটি টাকা খরচ করছে। এখন হচ্ছে আমার কথা হচ্ছে, আপনি কি এই সংবিধানের প্রতি এতটাই আনুগত্যশীল যে ধর্ম নিরপেক্ষতা বা বিসমিল্লাহ যুগ, এগুলো রাবিশ জিনিস, এগুলো মানুষের কোনো কিছু, কারণ এগুলো করা ওরা হয়েছে মানুষের এস্টাবলিশ করছে সেন্টিমেন্টের জন্য। বাংলাদেশের মানুষ চায় যে ইয়ে, মানে পূজা করা, ঠিক আছে, এই যে রাজতন্ত্রের পূজা করা, রাজতন্ত্রের যে পূজা করে এটা ওরা জেনেই ওরা ওই পূজার দিকেই সবচেয়ে বেশি ইনভেস্ট করছে। এখন বিএনপিও যদি সেম পূজার দিকে ইনভেস্ট করা শুরু করে, হ্যাঁ, যে মনে করেন চারিদিকে আবার জিয়া রহমানের মূর্তি হবে, সবকিছুর নাম শহীদ জিয়া হবে, কারণ ওই নামের মাধ্যমেই ওরা আবার বারবার বারবার ইলেকশনে আসতেছে, নাকি আমরা আমরা সংস্কারকে কাউকে সাপোর্ট দিব, আমরা সাপোর্ট সংস্কারকে দিচ্ছি সাপোর্ট না। দিব, আমরা 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 সাপোর্ট নতুন দিচ্ছি সংবিধানকে জনগণের সাপোর্ট চাহিদা। দিব। এসে যদি আবার সব সংস্কার চেঞ্জ করে ফেলে তখন এটার কি হবে? হ্যাঁ, স- এত সোজা? সেই জন্য শক্তিশালী বিরোধী দল ক্রিয়েট করতে হবে রাইট, এবং আমি প্রেসার গ্রুপ একমত আপনার সাথে। গুলো অ্যাক্টিভ থাকতে হবে। রাইট, না এটা চলমান প্রক্রিয়া। আমরা মনে করি না যে ডেমোক্রেটিক প্রসেস ডিরেক্টলি রাজনীতি করবে, কিন্তু আপনি যদি যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করতে পারেন, তাহলে কার সাথে মার্চ করবে? আমরা তো বলছি যে আমরা প্রেসার গ্রুপ হিসেবে অলরেডি আসি মাঠে, হ্যাঁ, পলিসি মেকিং নিয়ে। এবং যারাই কাজ করুক, যে বৈষম্য বিরোধী আন্দোলন কাজ করতেছে, তাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে, বা এই কাজটা করলে তাদের তাদের জন্য জনপ্রিয়তা অর্জন করাটা ভালো হবে, বা এই সংস্কারটা তাদের করা দরকার, বা তাদের নিজেদের মধ্যে এই ধরনের ওয়ার্কফোর্স তৈরি করা দরকার, সেটা আমরা সাজেস্ট করতে পারি। হ্যাঁ, এবং আমাদের মধ্যে যদি এখানে যোগ্যতা সম্পন্ন লোক থাকে, আমরা তাদের সাথে মার্চ করাই দিতে পারি। বিএনপি যদি তাদের পলিসিতে বিভিন্ন ধরনের করে সংস্কার না করে, আমরা বিএনপির সংস্কারের সমালোচনা করতে পারি, এবং তারা যদি কোনো সংস্কার করে সেটা আমরা সাধুবাদ জানাইতে পারি। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে রাষ্ট্র নীতি বা রাজনীতিটা সুন্দর হবে, সেখানে আমাদের অবদান থাকবে। আমরা যে ঢালাও বিএনপির সমালোচনা করবো তা না। বিএনপি যদি সত্যিকার অর্থে কোনো সংস্কার আনে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। এবং বিএনপি যতক্ষণ না হবে, সংস্কার করবে তাদের খারাপ দিকগুলো, ততক্ষণ পর্যন্ত আমরা সমালোচনা করতে থাকবো। আমাদের অবস্থান ক্লিয়ার। এবং কোন রাষ্ট্রের জন্য কোন পলিসিটা নেওয়া দরকার, যেটা মানে যাদের জন্য কথা বলার কেউ নাই। আপনি দেখেন যে আর্মিদের জন্য কথা বলার লোক আছে, উচ্চবিত্তদের নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন? কারণ দেশের সবচাইতে সামর্থ্যবান লোকগুলোই নির্বাচনের মাধ্যমে এমপি মন্ত্রী হবে। সাংবাদিকদের সেখানে ইন্টারেস্ট আছে। কিন্তু যে লোকটা, যে বললাম না, যে ডান্ডি খেয়ে যে ছেলেটা আজকে রাস্তায় ঘুমাইতেছে, তার জন্য কিন্তু বাংলাদেশের বাজেটও নাই, তার জন্য কথা বলার লোকও নাই। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু তার পক্ষে কোনো পলিসি দিচ্ছে না, কারণ তার কোনো প্রেশার গ্রুপে এই কথাটা তুলে ধরতেছে না। কোনো পত্রিকায় আপনি দেখবেন না। কারণ কি, রাজনীতিবিদরা কখনোই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হবে, তারেক রহমান শীতের মধ্যে যে সে যে কম্বল বিতরণ করবে, সেজন্য কিছু গরিব রাস্তায় থাকা লাগবে। তারা যে কাজ করতেছে এটা দেখানোর জন্য, এই গরিব যদি রাস্তায় না থাকে, সে যে সারা বছরে 200 টাকার কম্বল দিয়ে ছবি তুলে ফেসবুকে দিবে, সে গরিব দরদি। গরিব যদি রাস্তায় না থাকে, সে তো এটা করতে পারবে না। আমি এটা আজকে হাঁটতে হাঁটতে ভাবলাম যে কেন এরা গরিব নিধন করবে না, রাস্তার লোক। কারণ হচ্ছে কি, সে দেখাবে যে আমি 200 টাকার কম্বল দিছি, অনেক কিছু করে ফেলছি। হ্যাঁ, কিন্তু এটা যে তার যে এই রাস্তায় থাকার কথা না, এবং রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব যে তারা শেল্টার দেওয়া এবং তারা খাবার দেওয়া, এইটা সে ওই দায়িত্ব পর্যন্ত সে কোনোদিনই যাবে না। সে মূর্তি বানাবে, 4,000 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে, সে জিয়া উদ্যান বানাবে, সে বগুড়াকে সাজাবে, সে যমুনা সেতু বানাইছে, সে পদ্মা সেতু বানাইছে। অথচ পদ্মা সেতুর যেই টাকা দুর্নীতি হয়েছে, তা দিয়ে বাংলাদেশে 10 বছর এই রাস্তায় থেকে শুরু করেছে প্রপার্টি লাইনের নিচে, যারা এক্সট্রিম প্রপার্টি লাইনের নিচে বসবাস করে, তাদের সমস্ত ছেলে মেয়েদের খাবার, স্কুলিং, এবং তারা এমবিবিএস ডাক্তার এবং ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত যত টাকা খরচ হইতো, সম্পূর্ণ ব্যয় করা যেত শুধু পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে। যেই টাকা পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, এই টাকা খরচ করলে এক জয়ের এবং টিউলিপ সিদ্দিকী যে টাকা নিয়ে গেছে, তা দিয়ে 20 বছর এই দেশের দরিদ্র গোষ্ঠীকে
প্রশিক্ষিত একটা আধুনিক মানে মডার্ন মানুষের তৈরি করে ফেলা সম্ভব ছিল, স্বাবলম্বী। কিন্তু আমরা তো দুর্নীতির নামে দেশ পরিচালনার নামে এটা পড়ে গেছে। এখন নিশ্চয়ই আমরা চাইবো না সেই ফ্রাঙ্কেনস্টাইন, আওয়ামী লীগের সেই ফ্রাঙ্কেনস্টাইন আবার বিএনপি হয়ে উঠুক। এটা আমাদের ক্লিয়ার মেসেজ দিতে হবে যে কোনো মতেই বিএনপি কে এই দানবে পরিণত হতে দেওয়া হবে না। আমাদের রক্ত গরম আছে, আমাদের ইয়াং ফোর্স আছে, তাদেরকে গাইড করতে হবে যে আবার যদি কেউ এরকম রং ধারণ করে সাথে সাথে তাকে মুছে দিতে হবে। আমরা তাদেরকে আর 15 বছর সময় দেব না। নতুন কোন দল যদি ফ্যাসিস্ট আচরণ শুরু করে তাকে 15 বছর সময় দেওয়া হবে না দেশকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য, লুটপাট করার জন্য। সেটার ইমিডিয়েট অ্যাকশন করতে হবে। এবং সেনাবাহিনীর অবস্থান সেখানে কি হবে, অন্যান্য ফোর্স কি হবে, পুলিশের আচরণ কি হবে, পুলিশকে ব্যাপক রিফর্ম করতে হবে। আমি মনে করি না যেই পুলিশ গুলি করছে আন্দোলনে 80% উপরে পুলিশ এই আন্দোলনে গুলি চালাইছে, তাদেরকে পুলিশ বাহিনীতে রেখে এবং আওয়ামী রিক্রুটকৃত পুলিশ যারা ওসিদেরকে কানাডায় বাড়ি, অর্থাৎ বাংলাদেশের ওসি তার কানাডায় বাড়ি আছে, তো এই ধরনের ওসি এসপি রাইখে এদেশে পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনী করা কোনোদিনই সম্ভব না। অতএব পুলিশ রিফর্ম করতে হলে ইয়াং জেনারেশনের মধ্যে কমপক্ষে পর্যায়ক্রমে 2-3টা ধাপে 2 লক্ষের মতো পুলিশ নিয়োগ দিয়ে বাকিদেরকে আস্তে আস্তে অবসরে পাঠিয়ে দিতে হবে। যাদের অপরাধ প্রমাণিত হবে না তারা অবসরে যাবে, আর যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের সাজা দিতে হবে। এই প্রক্রিয়ায় না গেলে বাংলাদেশে এই আওয়ামী হায়নাদের যে পুলিশ বাহিনী, আপনি দেখেন যেই পুলিশ একটা নিরীহ ছেলেকে আন্দোলন করার কারণে তাকে যেখানে সেখানে গুলি করছে, একটা ছেলেকে নিয়ে আসতেছে তার বন্ধু, তাকে বারবার 3বার এসে গুলি করে গেছে। আপনার কি মনে হয় এই পুলিশ প্রতিটা গুলির জন্য টাকা পাইছে? না, ও শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী করছে। শেখ হাসিনা ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে, ও ছোট দানব হয়েছে। ও নিজের মধ্যে দানবীয় শক্তি অনুভব করছে যে আমাকে পুলিশের পোশাক দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, আমি বাংলাদেশের মানুষকে গুলি করে মারবো। তো ভবিষ্যতে এই ধরনের ফ্রাঙ্কেনস্টাইন তৈরি যাতে না হয়, এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন না, আবার পুলিশ বিএনপির প্রতি এইরকম আনুগত্য করবে, আবার মানুষের বিরুদ্ধে দাঁড়াবে। যে কারণে আমাদেরকে এ বিষয়ে দেখাতে সচেতন পারবে হতে যে হবে। প্রতিটা গুলির জন্য সে 1 কোটি টাকা করে পুরস্কার পাবে। ঠিক আছে, এবং তার পরবর্তী জেনারেশন টিকে থাকবে বাংলাদেশে, আর বাকি কারো জনগণের বেঁচে থাকার দরকার নাই। পুলিশের দেখেন ওসি ছিল 2nd ক্লাস পোস্ট, অথচ ওসি কে 1st ক্লাস পোস্টে উন্নীত করা হয়েছে। পুলিশের বেতন না চাইতে 3 গুণ বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ ডিউটির জন্য ডাবল ডাবল টাকা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পিক আপ ভরে টাকা আনা হয়েছে, পিক আপ ভরে ট্রাক ভরে টাকা আনা হয়েছে। র্যাব, পুলিশ বাহিনী এদেরকে থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো কোনো বাপমা নাই, এগুলো কোনোই নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থেকে ট্রাক ভরে প্রতিটা জেলায় ভাগে ভাগে টাকা দিয়ে দেওয়া হয়েছে, যে যত ইচ্ছে খরচ করেন। ডিসিদেরকে, এসপিদেরকে বস্তা ভরে টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে খরচ করবেন করেন, নির্বাচনে জয়ী করতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশ। এইটা তো বাংলাদেশে আর দ্বিতীয়বার হতে দেওয়া হবে না। এবং তারেক রহমানকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। তারেক রহমান মোটেও একটা রাষ্ট্রের ভালো প্রধান কোনো হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন না, কিন্তু আমরা তাকে থামাতে পারছি না, কারণ তাদের ভোট আছে, তাদের দল সিদ্ধান্ত নেবে। কিন্তু তারেক রহমানকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না।